Now, in last class, we have seen যে আমাদের সিআরএ রিপোর্ট কিভাবে বিল্ড করতে হয় এটা আজকে দেখার কথা, রাইট? সিআরএ রিপোর্ট থেকে ক্লাস ডায়াগ্রাম। ওকে, তো তাহলে আমরা প্রথমে আগে কয়েকটা জিনিস আমাদের লিখে নিতে হবে। প্রথমে আমরা একটু বুঝে নেই যে হোয়াট ইজ ইউনিক ফিল্ড অ্যান্ড ফরেন ফিল্ড। Now, what do you mean by unique field of a class? বলেন। ইউনিক শব্দটার অর্থ কি? ফিল্ড দ্বারা মানে যে যেটা থাকে অন্যান্য ফিল্ডে যেটা আমরা সেম একটা আইডি ওটাতে মানে ইউনিক থাকে। জোরে বলেন, অন্যরা তো শুনতেছে না। মানে সবাইকে শুনতে হবে তো আপনার রেসপন্সটা, আবার বলেন। ইউনিক ফিল্ডের যে ডেটাটা থাকবে সেটা হচ্ছে অন্যান্য ফিল্ডে যখন আমি যাব সাপোজ অন্যান্য ফিল্ডে না, তো ওইখানে আমার অন্যান্য ফিল্ডে না, এই ফিল্ডেই, এই ফিল্ডের জন্য ভ্যালুটা ইউনিক হবে ইন ডিফারেন্ট অবজেক্টস। তাহলে আমার স্টুডেন্ট যদি একটা ক্লাস হয়, and আমার যদি 10,000 স্টুডেন্ট ইনস্ট্যান্স থাকে, ডাটাবেজে স্টোর করা আছে, তাহলে আপনার জেন্ডারটা কি ইউনিক? না, ওয়াই নট? জেন্ডার মেল ফিমেল দুটোই হতে পারে। তাতে কি হলো? মানে ইউনিক কি কেন না এটা বুঝায় বলেন। জেন্ডার কি ইউনিক নাকি ইউনিক না এটা বলেন। স্টুডেন্ট ক্লাসের জেন্ডার, এটা তো একটা ফিল্ড। নাও ইজ ইট ইউনিক ফিল্ড অর নট? যদি 10,000 স্টুডেন্টকে আইডেন্টিফাই করতে হয় তো ওই ক্ষেত্রে তো এটি হয়। না, ইউনিকের ডেফিনেশন আমরা কি বললাম? হ্যালো, কথা বলেন না। ইউনিকের ডেফিনেশন আমরা কি বললাম? এই ফিল্ডের ভ্যালুটা প্রত্যেকটা অবজেক্টের জন্য ডিফারেন্ট হবে। তার মানে কি, আমার 10,000 অবজেক্ট থাকলে 10,000 ডিফারেন্ট ভ্যালুস ইন 10,000 অবজেক্ট। তার মানে কোনো অবজেক্টের ভ্যালুর সাথে অন্য কোনো অবজেক্টের ভ্যালু মিলবে না ওই ফিল্ডের ক্ষেত্রে। তাহলে আমরা বলছি জেন্ডার ইজ এ ফিল্ড। নাও ইজ ইট এ ইউনিক ফিল্ড? ওয়াই নট? 10,000 স্টুডেন্টের মধ্যে সাপোজ 200 মেল আছে তো and 800 ফিমেল আছে, তো 800 তো ফিমেলের সর্বোচ্চ ফিমেল। তাহলে 10,000 স্টুডেন্ট থাকলে 2,000 যদি মেল থাকে আর 8,000 যদি ফিমেল থাকে তাহলে ফিমেল তাহলে 8,000 অবজেক্টের মধ্যে তো একই ভ্যালু পাওয়া যাবে ফিমেল, 2,000 অবজেক্ট একই ভ্যালু পাওয়া যাবে মেল। তার মানে এটা ইউনিক না। আচ্ছা, আপনার সিজিপিএ এটা কি ইউনিক? কারণ কারোর সাথে তো মিলে যাইতেই পারে। কারণ কারোর সাথে তো মিলতেই পারে। দেয়ার ইজ নো গ্যারান্টি এভরিওয়ান হ্যাজ এ ডিফারেন্ট সিজিপিএ। আপনার অ্যাড্রেস ওয়াই নট? একই বাসাতে তো আমরা থাকতেই পারি, এখানে 10,000 একই বাসাতে আপনার ভাই বোন দুজনে আয়োজিত পড়েন, তাই না? বা একই মেসে থাকেন 4 জন, ওইটাই কারেন্ট অ্যাড্রেস দিচ্ছেন, তাহলে অ্যাড্রেস মিলতেই পারে। সিবলিং এর ক্ষেত্রে তো এটা মিলবেই। তাহলে স্টুডেন্ট ক্লাসের ইউনিক ফিল্ড কি? স্টুডেন্ট আইডি। স্টুডেন্ট আইডি, এনআইডি, মাল্টিপলও হতে পারে। তাহলে আমরা বুঝলাম হোয়াট ইজ ইউনিক ফিল্ড। না, হোয়াট ইজ প্রাইমারি ফিল্ড? ইউনিক ফিল্ড তো প্রাইমারি ফিল্ড হতে পারে। ইউনিক ফিল্ডই প্রাইমারি ফিল্ড হবে। তাহলে আপনার যদি একাধিক ইউনিক ফিল্ড থাকে, যে ইউনিক ফিল্ডটাকে আপনি অবজেক্ট আইডেন্টিফিকেশনের জন্য ইউজ করবেন বা ম্যাপিং এর জন্য ইউজ করবেন, অবজেক্ট টু অবজেক্ট ম্যাপিং বা অবজেক্ট আইডেন্টিফিকেশন, সার্চিং, ফিল্টারিং, সেই ইউনিক ফিল্ডটাকে আমরা বলি প্রাইমারি ফিল্ড। ওকে, তাহলে এটা বুঝতে পারলাম। এখন আমরা যদি এক্সাম্পল দেখার চেষ্টা করি, তো তাহলে the value of this field will be unique but different for all instances of the class. তাহলে ধরেন সিটিজেন ক্লাস যদি একটা ক্লাস হয়, তাহলে এনআইডি, পাসপোর্ট নাম্বার, ইমেল, ফোন নাম্বার, এগুলো সবই ইউনিক।
এখন ইউনিকনেসের সাথে ফাইনাল হওয়ার কিন্তু কোনো সম্পর্ক নাই। আপনার ইমেল ইউনিক, বাট ইউ ক্যান আপডেট দ্য ইমেল। সিটিজেন আপনার ইমেল আর কারো ইমেলের সাথে মিলবে না, কিন্তু বিষয়টা এমন না যে আপনি ইমেল চেঞ্জ করতে পারবেন না। ধরেন এনআইডি অ্যাপ্লিকেশন করছেন, পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন, ওখানে আপনাকে একটা ইমেল দিতে হয়, আপনি ওটা আপডেট করতে পারেন না? পারেন। ফোন নাম্বার আপডেট করতে পারেন। সো এরা ইউনিক কিন্তু ফাইনাল না, কিন্তু এই দুইটা, এটা আবার ইউনিক এবং ফাইনাল। পাসপোর্ট নাম্বার কি ইউনিক, ইজ ইট ফাইনাল? না, এটা আপডেটেড না, কারণ 10 বছর পর পর পাসপোর্ট চেঞ্জ হয়। পাসপোর্ট রিনিউ করলে আফটার 10 ইয়ার্স আপনাকে নতুন একটা পাসপোর্ট নাম্বার দেবে, সো চেঞ্জ হতে পারে, কিন্তু এনআইডি চেঞ্জ হবে না। তাহলে এই চারটার মধ্যে আমাকে ডিসিশন নিতে হবে যে আমি কোনটাকে প্রাইমারি ফিল্ড হিসাবে ইউজ করব। তাহলে আমি যদি বলি যে আমি এনআইডিটাকে ইউজ করব, তাহলে এনআইডি উইল বি মাই প্রাইমারি ফিল্ড। তাহলে ওয়ান অফ দোজ ইউনিক ফিল্ডস, যদি মাল্টিপল থাকে তাহলে ওয়ান অফ দোজ, আর একটা থাকলে তো এটাই, দ্যাট উইল বি দ্য প্রাইমারি ফিল্ড। এইটাকে আমরা ইউজ করি অবজেক্ট আইডেন্টিফিকেশন, অবজেক্ট ম্যাপিং, এটসেট্রা। এখন আমি যদি বলি যে ফ্যাকাল্টি টেক অ্যাটেন্ডেন্স, তাহলে অ্যাটেন্ডেন্সে কোন স্টুডেন্ট বা স্টুডেন্ট সাবমিট অ্যাসাইনমেন্ট, কোন স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট সাবমিট করে। আমি যদি বলি যে ফাইন্ড দ্য স্টুডেন্ট হু সাবমিটেড অ্যাসাইনমেন্ট, এবং সেই স্টুডেন্ট খোঁজার জন্য যদি আমি সিজিপি ইউজ করি, তাহলে কি স্টুডেন্ট পাওয়া যাবে? কারণ একই সিজিপিতে অনেক স্টুডেন্ট, তাহলে বুঝবে কি করে যে কে। কিন্তু আমি যদি বলি যে আইডি দিয়ে সার্চ করি, তাহলে কিন্তু আমি পাবো। তার মানে সার্চিং, ফিল্টারিং, ম্যাপিং এগুলো সব ইউনিক ফিল্ডে হয়, মোস্টলি প্রাইমারি ফিল্ড দিয়ে। তাহলে প্রাইমারি ফিল্ড আমরা বুঝতে পারলাম। ওকে, আচ্ছা। এখন আমরা যদি বলি ওকে প্রাইমারি ক্লাস, আচ্ছা তার আগে আমরা দেখি ফরেন ফিল্ড। হোয়াট ইজ ফরেন ফিল্ড? ফরেন শব্দটার মানে কি? বিদেশি। তাহলে আপনার ক্লাসের একটা ফিল্ড আছে যেটা বিদেশি ফিল্ড, এই কথাটার মানে কি? এটা অন্য আরেকটা ক্লাসে, মানে এই ফিল্ডটা আপনার অবজেক্টের জন্য কোনো ইন্ডিপেন্ডেন্ট ফিল্ড না, এই ফিল্ডটা অন্য আরেকটা ক্লাসে অলরেডি ফিল্ড হিসাবে আছে, আপনিও এখানে সেইটার জন্যই একটা ফিল্ড বানিয়েছেন ওর ভ্যালুটা আপনার মধ্যে রাখার জন্য। তাহলে যে ফিল্ডের ভ্যালু ধার করা ভ্যালু, নট ইউর ওন ভ্যালু, সেটা হচ্ছে ফরেন ফিল্ড। তাহলে আমরা যদি এটা বোঝার চেষ্টা করি, দ্য ভ্যালু অফ দ্য ফরেন ফিল্ড ইজ নট ব্র্যান্ড নিউ ইনপুট, রাদার দ্য ভ্যালু অফ দ্য ফরেন ফিল্ড ইজ টেকেন from the existing field value of an instance of another class. তাইলে অন্য একটা ক্লাসের ফিল্ড, সেই ফিল্ডের ভ্যালুটা আমার ক্লাসেও আমি ফিল্ড হিসেবে রাখতে চাই, কিন্তু আমি এখানে কোনো নিজস্ব ইনপুট দিতে পারবো না, ওই ক্লাসের অবজেক্টে যে ভ্যালুটা আছে সেটাই আমাকে রাখতে হবে। তার মানে আমার ক্লাসের জন্য এই ভ্যালুটা অ্যাকচুয়ালি অন্য একটা ক্লাসের অবজেক্ট থেকে আসছে, সো আমার ক্লাসের জন্য এটা একটা ফরেন ফিল্ড। এখন প্রশ্ন হলো যে আমার ক্লাসে ফরেন ফিল্ড হিসাবে আমি ওই ক্লাসের একটা ইউনিক ফিল্ডকেই রাখবো, কারণ ফরেন ফিল্ড রাখার উদ্দেশ্য হলো অবজেক্ট টু অবজেক্ট ম্যাপিং করা। তাহলে ধরেন অ্যাসাইনমেন্ট যদি একটা সাবমিটেড অ্যাসাইনমেন্ট যদি একটা ক্লাস হয়, এটার ফিল্ড কি হতে পারে? কোর্স আইডি, অ্যাসাইনমেন্ট নাম্বার, সেকশন, স্টুডেন্ট আইডি, তারপরে ডেট অফ সাবমিশন অ্যান্ড দ্য ডিসক্রিপশন অফ দ্য কন্টেন্ট। তাহলে এইটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট অবজেক্ট, সাবমিটেড অ্যাসাইনমেন্ট অবজেক্ট। এখন এইখানে আমার স্টুডেন্ট আইডি আছে না? এই স্টুডেন্ট আইডিটা কেন আছে? এই অ্যাসাইনমেন্ট অবজেক্টটা কোন স্টুডেন্টের সাথে ম্যাপিংটা হচ্ছে? অমুক স্টুডেন্টের সাথে। তাহলে ওখানে একটা স্টুডেন্ট ক্লাসের ইউনিক ফিল্ড ইউজ করতে হবে এখানে ফরেন ফিল্ড হিসাবে। আমি যদি এখানে স্টুডেন্ট নাম রেখে দিই ফরেন ফিল্ড হিসাবে, তাহলে কি হবে? কেন হবে? কারণ একই নামে অনেক স্টুডেন্ট থাকতে পারে। তাহলে এই অ্যাসাইনমেন্টটা কে সাবমিট করলো? ইশরাত জাহান। কারণ আইডিতে সার্চ দিলে কমন নেই ইশরাত জাহান, 50 জন ইশরাত জাহান পাওয়া যাবে। তাহলে এই অ্যাসাইনমেন্টটা কোন স্টুডেন্ট সাবমিট, এটা তো আমি আইডেন্টিফাই করতে পারছি না।
বিকজ স্টুডেন্ট নেম ইজ নট ইউনিক। সো দেয়ারফোর ফরেন ফিল্ড হিসাবে যদি আমি স্টুডেন্ট নেম রাখি, এটা আমার পারপাস সার্ভ করবে না। একটা ইউনিক ফিল্ডও তার সাথে রাখতে হবে। স্টুডেন্ট নেম রাখলেই হবে না, তাহলে স্টুডেন্ট আইডিটাও আবার রাখা লাগবে। তাহলে স্টুডেন্ট আইডি আমাকে রাখতেই হচ্ছে, তাহলে নেমটা আমার না রাখলেই চলে। তাহলে নর্মালি আমি একটা ইউনিক ফিল্ডকেই আমি আমার ক্লাসে ফরেন ফিল্ড করবো, এটাই করা উচিত। তাইলে ফরেন ফিল্ড আমরা বুঝলাম। এখন ফরেন ফিল্ড এই ক্লাসের টাইপটা কি হবে? ওই ক্লাসে যে টাইপ আছে সেই টাইপ অথবা একটা কম্প্যাটেবল টাইপ। ওকে, আচ্ছা। তাইলে এখন আমরা যদি এক্সাম্পল দেখি, যেমন ধরেন স্টুডেন্ট বিল। এখন স্টুডেন্ট বিল, এখন প্রশ্ন হলো যে এই ফরেন ফিল্ডগুলো কোন ক্লাসে থাকে। তাইলে আপনাকে এখন বুঝতে হবে যে হোয়াট ইজ অ্যাসোসিয়েশন ক্লাস। ওকে, তাহলে আগে আমরা বুঝি যে ক্লাসে, যে ক্লাসটা একটা প্রত্যেকটা ফিল্ডই তার নিজস্ব ভ্যালু, সেই ক্লাসটা প্রাইমারি ক্লাস এবং তার একটা প্রাইমারি ফিল্ডও থাকবে। তাহলে যে ক্লাসের একটা প্রাইমারি ফিল্ড আছে, এখন খেয়াল করেন প্রাইমারি ফিল্ড থাকলেই আমরা বলতে পারবো না যে এটা একটা প্রাইমারি ক্লাস বা মাস্টার ক্লাস। তার একটা প্রাইমারি ফিল্ড থাকবে, বাট মোস্ট ইম্পর্টেন্টলি তার প্রত্যেকটা ফিল্ডের ভ্যালুই তার নিজস্ব ভ্যালু। তাহলে স্টুডেন্ট ক্লাস, এটার ফিল্ড কি? আইডি, নেম, তারপরে ইমেল, ফোন, জেন্ডার, ডেট অফ বার্থ, তাই না? হ্যাজ স্কলারশিপ, মেজর, মাইনর, সিজিপিএ ইত্যাদি। তাহলে একটা স্টুডেন্ট অবজেক্টের জন্য এই ভ্যালুগুলো কি তার নিজস্ব ভ্যালু, নাকি অন্য ক্লাসের ফিল্ড থেকে সে ধার করে নিয়ে আসছে? প্রত্যেকটা ফিল্ডের ভ্যালুই তার নিজস্ব ভ্যালু। সো এটা একটা প্রাইমারি ক্লাস এবং তার অবশ্যই একটা প্রাইমারি ফিল্ড আছে হুইচ ইজ স্টুডেন্ট আইডি। ওকে, কিন্তু আমরা যখন অ্যাসোসিয়েশন করি কি কি ধরনের রিলেশনশিপ হয়? ইউএমএল ক্লাস ডায়াগ্রামে গত ক্লাস আমরা কভার করেছি। ইজি রিলেশনশিপ, যেটা এক্সটেন্ডস অ্যান্ড ইমপ্লিমেন্টস। ক্লাস থেকে ইনহেরিট করলে এক্সটেন্ডস, ইন্টারফেস থেকে ইনহেরিট করলে ইমপ্লিমেন্টস। হ্যাজ এ রিলেশনশিপ আমরা আলোচনা করেছি, কম্পোজিশন আর অ্যাগ্রিগেশন। ভুলে গেছেন নাকি? করা হয়েছে না? আর কি বলা হয়েছে যে আরো এক ধরনের রিলেশনশিপ আছে, সেটা হলো জেনারেল অ্যাসোসিয়েশন। যে এখানে দুইটা ক্লাস ইজ এ বা হ্যাজ এর দ্বারা রিলেটেড না, বরং দে আর রিলেটেড বেসড অন এ টাস্ক, তাই না? তো তাহলে আমরা যদি আপনাদের ক্লাস ডায়াগ্রামটা একটু খুলে দেখি, সেকশন সেকশন 3। তাহলে এই যে এখানে আপনি অ্যাসোসিয়েশন দেখাইছেন যে স্টেশন ম্যানেজার মেক ডিউটি শিডিউল ফর ফায়ার ফাইটার। তাহলে এখানে কি ইজে হচ্ছে না হ্যাজে হচ্ছে? স্টেশন ম্যানেজার কি ফায়ার ফাইটারকে এক্সটেন্ড করে নাকি করে না? বলেন। করে না। ফায়ার ফাইটার কি স্টেশন ম্যানেজারকে এক্সটেন্ড করে না? করে না। কারণ করলে তো বলতে হবে ফায়ার ফাইটার ইজ এ স্টেশন ম্যানেজার, সেটা তো ঠিক না। এদের মধ্যে হ্যাজ এ রিলেশনও হয় না। ফায়ার ফাইটার ইজ নট এ কম্পোনেন্ট অফ এ স্টেশন ম্যানেজার, নো। তাইলে স্টেশন ম্যানেজার কিছু অথরিটেটিভ পাওয়ার অ্যাপ্লাই করে অন দ্য ফায়ার ফাইটার। তাহলে সে কিছু টাস্ক ইনিশিয়েট করে, এই টাস্কের উপর ভিত্তি করেই তারা রিলেটেড। তাহলে এখানে রিলেশনশিপটা হচ্ছে জেনারেল অ্যাসোসিয়েশন, এবং এটা আমরা অ্যারো দিয়ে দেখাই গত ক্লাসে।
ডিসকাস করা হয়েছে, নাহলে এই ডায়াগ্রামটা তো থাকতো না। এখন এই যে আমি একটা ডিউটি শিডিউল, আমি স্টেশন ম্যানেজার অবজেক্ট, স্টেশন ম্যানেজার যখন ডিউটি শিডিউল অ্যাসাইন করে, মেক করে, তখন এই টাস্কের ভেতরে ফায়ার ফাইটার অবজেক্টগুলো ইউজ হয়, যে কাকে কখন ডিউটি দেওয়া হবে। এখন এই টাস্ক যেহেতু এটার তো একটা আউটকাম আছে, তাই না? ইয়েস অর নো? তাহলে এই যে আউটকাম হিসাবে যে ডাটা সেটটা পাবো, সেটা কি স্টেশন ম্যানেজার ইনফরমেশন নাকি ফায়ার ফাইটার ইনফরমেশন? আমার এখানে টাস্ক কি? ফায়ারফাইটার হচ্ছে আপনার ডিউটিটা, না, টাস্কটা কে ইনিশিয়েট করে? টাস্ক হচ্ছে স্টেশন ম্যানেজার। তাহলে স্টেশন ম্যানেজার যখন এই টাস্কটা ইনিশিয়েট করলো, এই টাস্কের কারণে এই স্টেশন ম্যানেজার এবং ফায়ার ফাইটার এই দুইটা ক্লাসের অবজেক্ট, তাহলে এই টাস্কে ফায়ার ফাইটার অবজেক্টগুলো ইউজ হচ্ছে, তাই না? যে অমুক ফায়ার ফাইটারকে এতটা থেকে এতটা, অমুক ফায়ার ফাইটারকে একটা শিডিউল করতে হলে তার ইনফরমেশন ইউজ করতে হয়। তাহলে ফায়ার ফাইটার অবজেক্টগুলো ইউজ হচ্ছে না এই টাস্কের মধ্যে? হচ্ছে কি না? হচ্ছে। তো যদি হয়ে থাকে, তাহলে এই টাস্কটা যখন কমপ্লিট হবে, টাস্কের আউটপুট কি? কোনো একটা সেট অফ ডাটা। সেই ডাটাটা কি স্টেশন ম্যানেজার অবজেক্ট নাকি ফায়ার ফাইটার অবজেক্ট নাকি কোনোটাই না? স্টেশন ম্যানেজার অবজেক্ট। না, আপনি বুঝেন নাই। আচ্ছা, আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি। তাহলে ফ্যাকাল্টি আর স্টুডেন্ট, এদের মধ্যে কোনো অ্যাসোসিয়েশন হয় নাকি হয় না? কি? তাহলে গিভস অ্যাসাইনমেন্ট, এটা একটা টাস্ক। এই টাস্কের মধ্যে স্টুডেন্ট অবজেক্ট ইউজ হবে, অথবা ফ্যাকাল্টি টেক্স অ্যাজ অ্যাটেন্ডেন্স, এই টাস্কটা করতে গেলেও স্টুডেন্ট অবজেক্ট ইউজ করতে হবে। তাহলে এখানে একটা জেনারেল অ্যাসোসিয়েশন আছে। তাহলে এই যে আমি টেক অ্যাটেন্ডেন্স একটা টাস্ক ইনিশিয়েট করলাম, এই টাস্কের আউটকাম কি? ফ্যাকাল্টি ডেটা না স্টুডেন্ট ডেটা? তো টেক অ্যাটেন্ডেন্সের আউটকাম কি স্টুডেন্ট অবজেক্ট? তাহলে স্টুডেন্ট ডাটা বলতেছেন কেন? নাকি টেক অ্যাটেন্ডেন্সের আউটকাম ফ্যাকাল্টি অবজেক্ট? তাহলে এটার আউটকাম কি? অ্যাটেন্ডেন্স ইনফরমেশন। ইটস এ ডিফারেন্ট সেট অফ ডেটা। তাইলে আমার এই অ্যাসোসিয়েশনের আউটকাম বা বাই প্রোডাক্ট হিসাবে যে ডাটাটা উৎপন্ন হয়, সেইটা তো একটা ভ্যারিয়েশন, মানে নাইদার এক্স্যাক্টলি স্টেশন ম্যানেজারের ইনফরমেশন নর এক্স্যাক্টলি ফায়ার ফাইটার অবজেক্টের ইনফরমেশন। ইটস এ মিক্স অফ সামথিং, বাট ইটস এ ডিফারেন্ট সেট অফ ইনফরমেশন। তাহলে সেই ইনফরমেশন রিপ্রেজেন্ট করার জন্য যে ক্লাসটা লাগে, সেটাকে বলা হয় অ্যাসোসিয়েশন ক্লাস। বিকজ এই ক্লাসটা আমার অ্যাসোসিয়েশনের যে টাস্ক, সেই টাস্কের আউটকামকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমি যদি বলি যে আমার এই যে ফ্যাকাল্টি ক্লাসের একটা টাস্ক হচ্ছে টেক অ্যাটেন্ডেন্স, তো এখানে আমার এই টেক অ্যাটেন্ডেন্স নিতে আমার ইনপুট কি কি লাগবে? ইউজার ইনপুট, কোর্স আইডি, ওই যে আমি অ্যাটেন্ডেন্স ওখান থেকে সিলেক্ট করি না কোন কোর্স, তাহলে কোর্স আইডিটা লাগতেছে, সেকশন লাগতেছে, তারপরে কোর্স আইডি সেকশন, স্টুডেন্ট আইডি কিন্তু ওই কোর্স অফার্ড কোর্সের মধ্যে থেকেই, ওই যে রেজিস্টার্ড কোর্স ডাটা থেকে স্টুডেন্ট আইডি পাওয়া যাবে। আপনি তো কোর্স রেজিস্ট্রেশন করছেন,
তাইলে এই কোর্সের এই সেকশনের স্টুডেন্ট হিসেবে আপনার আইডি অলরেডি আছে, ওইটা আমি কি স্টুডেন্ট আইডি ইনপুট দেই? না, আমি এখানে কি ইনপুট দেই? আমি যখন অ্যাটেন্ডেন্স নিচ্ছি, হোয়াট ইনপুট আই গিভ? তাহলে আমি এখন অ্যাটেন্ডেন্স নিব, তাহলে আমাকে কি ইনপুট দিতে হবে এখানে? সিলেক্ট করতে হবে কোন কোর্সের অ্যাটেন্ডেন্স। তার মানে কি আমি এখানে কি ইনপুট দিচ্ছি? কোর্স আইডি অ্যান্ড সেকশন নাম্বার। আমি কি স্টুডেন্ট আইডি ইনপুট দিচ্ছি? না, স্টুডেন্ট আইডি অলরেডি সে ডাটাবেস থেকে বের করে আনতেছে। আমি এখানে স্টুডেন্টকে সিলেক্ট করব পরবর্তীতে যে কারা আছে কারা নাই, কিন্তু স্টুডেন্ট আইডি কিন্তু আমি ইনপুট দিচ্ছি না। আই এম সিলেক্টিং ফ্রম দ্য লিস্ট অফ স্টুডেন্ট আইডি। সিলেক্টিং ইনপুট, কিন্তু ওইটা তো আমার সিলেক্টিং ইনপুট, আপনার কথা ঠিক আছে, কিন্তু এইখানে যখন মেথডটা কল হয়, মানে এইখানে এটা এই বাটন প্রেসটাকে রিপ্রেজেন্ট করতেছে, এখানে কিন্তু আমার কোর্স আইডি আর সেকশন নাম্বার। তো ঠিক আছে, এটা আমি দিলাম, আমাদের মানে বোঝার সুবিধার জন্য এইটুক নিয়ে আপনি থাকেন। ইয়ার সেমিস্টারটাও লাগে, কিন্তু ওইটা সিস্টেম ডেট থেকে সে বের করে ফেলতে পারে। ওকে, আর স্টুডেন্ট লিস্ট, student ID list for this course will be retrieved from database and will be returned to event handler method to use in the table view to load the table with student, আপনার কোশ্চেন অ্যান্সার দিচ্ছি, with student ID name to select present students। ওটা পরের ধাপ। তাইলে ও রিটার্ন টাইপ হবে অ্যারে লিস্ট অফ স্টুডেন্ট আইডি হুইচ ইজ ইন্টিজার। বুঝাইতে পারছি? তো তখন ওই যে বাটনের অন অ্যাকশন এই অ্যারে লিস্ট অফ স্টুডেন্ট আইডিটা পাবে, তখন সেই স্টুডেন্ট অ্যারে লিস্ট ইউজ করে ওই আইডি গুলো ধরে ধরে স্টুডেন্ট অবজেক্ট থেকে, স্টুডেন্টের ডাটাবেসে তো স্টুডেন্ট অবজেক্ট আছেই, আইডি তো একটা প্রাইমারি ফিল্ড, ওই অ্যারে লিস্টের আইডি গুলো দিয়ে সে স্টুডেন্ট অবজেক্ট লোকেট করতে পারবে, সেখান থেকে তার নামটা নিয়ে আসবে গেটার দিয়ে, এবং সেই আইডি নামগুলো দিয়ে সে একটা টেবিল ভিউ জেনারেট করবে। সো এই বাটনের অন অ্যাকশন ওই অ্যারে লিস্ট রিসিভ করবে, করার পরে সে আরেকটা এফএক্সএমএল এখানে লোড করবে, যেখানে ওই অ্যারে লিস্টের আইডি গুলো দিয়ে স্টুডেন্টের আইডি এবং নামগুলো সে ডাটাবেস থেকে এনে এখানে দেখাবে উইথ চেক বক্স ফর মি টু সিলেক্ট। এটা পরের ধাপ, এটা আরেকটা এফএক্সএমএল। তাহলে ওইটা ছিল একটা এফএক্সএমএল, এটা আরেকটা এফএক্সএমএল। যাই হোক, এখানে মূল কথা সেটা না, মূল কথাটা হলো যে অ্যাসোসিয়েশন ক্লাসটা বোঝা। তাইলে এই টাস্কের ফলে আমার একটা ডাটা সেট তৈরি হচ্ছে না, সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স ইনফরমেশন। সেটা তো স্টুডেন্ট ইনফরমেশন না, সেটা ফ্যাকাল্টি ইনফরমেশনও না। তাহলে এই যে ফ্যাকাল্টি আর স্টুডেন্ট অ্যাসোসিয়েটেড বেসড অন দ্য টাস্ক টেক অ্যাটেন্ডেন্স, এখান থেকে আমার একটা অ্যাটেন্ডেন্স ইনফরমেশন তৈরি হচ্ছে, যেটাকে রিপ্রেজেন্ট করার জন্য আই নিড অ্যানাদার ক্লাস হুইচ ইজ দ্য অ্যাসোসিয়েশন ক্লাস। অ্যান অ্যাসোসিয়েশন ক্লাস উইল হ্যাভ ফরেন ফিল্ডস, কারণ ওখানে ম্যাপিং লাগবে, তাই না? সো দেয়ারফোর এইখানে অ্যাটেন্ডেন্স রেকর্ড নামে আমরা একটা অ্যাসোসিয়েশন ক্লাস পেতে পারি। তাইলে এখানে আমার কোর্স আইডি লাগবে, তাই না? তারপরে হুইচ ইজ ফরেন ফিল্ড, ওকে, যেটা কোর্স ক্লাসের প্রাইমারি ফিল্ড। এইখানে স্টুডেন্ট আইডি লাগবে, কোন স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স, এটাও এখানে ফরেন ফিল্ড হুইচ ইজ প্রাইমারি ফিল্ড ইন স্টুডেন্ট ক্লাস। আর তার নিজস্ব ফিল্ড লাগবে যে ডেট অফ অ্যাটেন্ডেন্স
আর বুলিয়ান ইজ প্রেজেন্ট, ওই যে চেক বক্স থেকে ওটার ভ্যালু আসবে যে ট্রু না ফলস। সো এটা একটা অ্যাসোসিয়েশন ক্লাস। তা আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি যেটা আমাদের এখানটাতে আছে, ওকে, তাহলে স্টুডেন্ট বিলটাকে যদি আপনি কনসিডার করেন, স্টুডেন্ট বিল এইটা একটা টাস্ক থেকে তৈরি হয়, তাই না? হু ইনিশিয়েট দ্য টাস্ক? স্টুডেন্ট। এবং এই বিল যেহেতু টাস্কের আউটকাম হিসেবে আসতেছে, এখানে কোন কোন ক্লাস অ্যাসোসিয়েটেড? স্টুডেন্ট, রেজিস্টার্ড কোর্স, আর হচ্ছে ফ্যাকাল্টি। এখানে তিনটা ক্লাস এই টাস্কে পার্টিসিপেট করে, বাট ইনিশিয়েট করে কে? স্টুডেন্ট। তাইলে এই স্টুডেন্ট বিল অবজেক্টটা তৈরি হবে স্টুডেন্ট ক্লাসের একটা মেথড থেকে, যে জেনারেট বিল বা প্রিন্ট বিল নামে একটা মেথড থাকবে স্টুডেন্ট ক্লাসে, সেইটা প্রিন্ট বিল বাটন অন অ্যাকশন থেকে কল হবে, সেই মেথড এই অ্যাসোসিয়েশন ক্লাসের একটা অবজেক্ট তৈরি করবে। এখন এই স্টুডেন্ট বিলের ফিল্ড কি? বিল নাম্বার, ট্রানজাকশন আইডি, স্টুডেন্ট আইডি। আপনি যা দেখেন বিলে, প্রিন্ট ডেট, স্টুডেন্ট নেম, অ্যাডভাইজার নেম, এগুলো থাকে না? কোর্স ইনফরমেশনও থাকে, আমি সব দিই নেই এখানে, যে আদার ফিল্ডস লেখা আছে। আচ্ছা, এখন দেখেন বিল নাম্বার, ট্রানজাকশন আইডি, এটা কিন্তু এই বিল ক্লাসের নিজস্ব ফিল্ড, কারণ তার ভ্যালুগুলো তার নিজের ভ্যালু। তাহলে একটা নতুন বিল অবজেক্টে তার নিজস্ব বিল নাম্বার থাকবে, তার নিজস্ব ট্রানজাকশন আইডি থাকবে। কিন্তু ওখানে যে স্টুডেন্ট আইডিটা আছে, এটা একটা ফরেন ফিল্ড। কেন ফরেন ফিল্ড? এই বিল নাম্বারটা কি অন্য কোনো ক্লাসে আছে নাকি? অন্য কোনো ক্লাসের অবজেক্টে এই বিল নাম্বারটা আছে নাকি? যখনই একটা নতুন বিল তৈরি হয় তার জন্য একটা নতুন ফ্রেশ বিল নাম্বার অ্যাসাইন করা হয়, নতুন ট্রানজাকশন আইডি অ্যাসাইন করা হয়। তাহলে এটা তার নতুন ব্র্যান্ড নিউ ভ্যালু ফর দিস ব্র্যান্ড নিউ অবজেক্ট। তাহলে এটা ফরেন ফিল্ড হবে কেন? ফরেন ফিল্ডের ভ্যালুটা ধার করা ভ্যালু, এই ভ্যালুটা আগে থেকেই অন্য ক্লাসের অবজেক্টে আছে। আমি এখানে ম্যাপিং এর জন্য এটা নিয়ে আসবো, অবজেক্ট টু অবজেক্ট ম্যাপিং এর জন্য ইউনিক ফিল্ড হিসাবে। তাহলে বিল নাম্বার, ট্রানজাকশন আইডি কি এটা কি ফরেন ফিল্ড? না। কিন্তু স্টুডেন্ট আইডি ফরেন ফিল্ড। আচ্ছা, স্টুডেন্ট ক্লাসে ওটার নাম ছিল স্টুডেন্ট আইডি, এখানেও আপনি বলছেন স্টুডেন্ট আইডি, মেক সেন্স? ওখানে ছিল স্ট্রিং, এখানেও আপনি বলছেন। ওখানে ছিল ইন্টিজার স্টুডেন্ট ক্লাসে, ওকে, এখানেও আপনি বলছেন ইন্টিজার। বলেন, না বুঝলে প্রশ্ন করেন। আচ্ছা, ফিল্ড এটা তো তার নিজের ভ্যালু, সিস্টেম ডেটটা এসে বসাই দিবে, ওকে, টাইম সহ। ওখানে টাইম দেখায় না? তাহলে আমরা যে লোকাল ডেট পিকার দিয়ে পিক করি, এবং আমরা যখন ওটাকে প্রিন্ট করি, আমরা শুধু ডেটের পার্টটাই প্রিন্ট করি। বাট লোকাল ডেট অলসো হ্যাভ আদার ফিল্ডস আপ টু ন্যানোসেকেন্ড, অর্থাৎ আওয়ার, মিনিট, সেকেন্ড, এটা ন্যানোসেকেন্ড পর্যন্ত সে ডাটা কন্টেইন করে। তো আমরা যখন লোকাল ডেট টেবিলে দেখাচ্ছি বা সিস্টেম ডট আউট ডট প্রিন্টের মাধ্যমে কনসোলে প্রিন্ট করি, আমরা ওই ডের বাইরে যাই না, ইয়ার, মান্থ, ডে এই পর্যন্ত থাকি। কিন্তু আপনি চাইলে আওয়ার, মিনিট, সেকেন্ড সহ এটাকে প্রিন্ট করতে, কারণ সবই ওই লোকাল ডেটের মধ্যে আছে, যেটা আপনার বিলে দেখেন। শুধু ডেট না, টাইমও থাকে, থাকে না? যে কত পিএম, কত এম, ওটাও থাকে। সেকেন্ড দেখায় নাকি মিনিট পর্যন্ত দেখায়? চাইলে সেকেন্ড কেন, ন্যানো সেকেন্ড পর্যন্ত দেখানো যাবে, সবই আছে। সিস্টেম ডেট আপনাকে সবই সাপ্লাই দিবে। আপনি যখন সিস্টেম ডেটটাকে পুল করবেন, এটা কত ঘন্টা, কত কত মানে এখন 2টা 3টা এত মিনিট, এত সেকেন্ড, এত মিলি সেকেন্ড, এত ন্যানো সেকেন্ড, মাইক্রো সেকেন্ড, ন্যানো সেকেন্ড পর্যন্ত আপনি এই সময়টাতে আপনি নিলেন। এই ক্যাপাবিলিটি তার আছে, এগুলো ফিল্ড হিসাবে থাকে। আপনি কতটুকু ইউজ করবেন এটা আপনার ব্যাপার, আপনার অ্যাপ্লিকেশনে কত ডিটেলস দরকার তার উপর ডিপেন্ড করবে।
হবে। মোস্ট কেসেস ইয়ার মান্থ ডে ইজ ফাইন। আবার এই যে বিল টিলের ক্ষেত্রে তারা আওয়ার মিনিটটাও দেখায় দেয়। আওয়ার দেখায় 10 PM নাকি 10:35 PM, মানে কত সেটা 10 PM না 10:35 PM? তা আপনি 10:35 এ বিল প্রিন্ট করছেন, তখন কি সে 10 PM দেখাবে না 11 PM দেখাবে নাকি 10:35 PM দেখাবে? তাহলে মিনিটও সে দেখায়। আচ্ছা, স্টুডেন্ট নেম এটা কি ফরেন ফিল্ড, কারণ স্টুডেন্ট ক্লাসে ওইটা আছে রেন্টেড ভ্যালু। অ্যাডভাইজার নেম দেখায় না, এটা কি ফরেন ফিল্ড? কোত্থেকে আসতেছে? তাইলে ফ্যাকাল্টি নেম ফিল্ড অফ ফ্যাকাল্টি ক্লাস। এখন এইখানে যেটা ফরেন ফিল্ড আর যেই ক্লাস থেকে আমি ভ্যালু নিয়ে আসতেছি, দুইটা ক্লাসের ফিল্ডের নাম এক হইতে হবে এমন কোনো কথা নেই। তাহলে ফ্যাকাল্টি ক্লাসে এই ফিল্ডের নাম ফ্যাকাল্টি নেমটাই মেক সেন্স করে। বিল ক্লাসে ফ্যাকাল্টি নেমের জায়গায় অ্যাডভাইজার নেম দিলে এটা মোর রিলেট করা যায়, মোর রিলেটেবল। এই জন্য আপনি নাম একটা আলাদা দিচ্ছেন, তাতে কিছু যায় আসে না। আপনি এখান থেকে একটা স্ট্রিং নিয়ে আসতেছেন, এটা একটা স্ট্রিং কিনা সেটা ম্যাটার করে। সেম টাইপ অথবা কম্পারেবল টাইপ সেমও রাখতে পারেন, যেমন স্টুডেন্ট আইডি, দুই জায়গাতেই স্টুডেন্ট আইডি রাখাটাই মোর রিলেটেবল। কিন্তু ফ্যাকাল্টি নেমটা ফ্যাকাল্টি ক্লাসে ফ্যাকাল্টি নেম হিসাবে রিলেটেবল, কিন্তু বিল ক্লাসও আপনি রাখতে পারতেন ফ্যাকাল্টি নেম, কিন্তু সাধারণত অ্যাডভাইজার হিসাবেই তার নামটা থাকে, তো আপনি নাম অ্যাডভাইজার নেম দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা নিয়ে কনফিউজড হয়ে না, ঠিক আছে? তাহলে এখানে ফরেন ফিল্ড কয়টা? তিনটা। তাহলে কি এই বিল ইনফরমেশন থেকে আমরা বলা যাবে যে এই বিলটা কোন স্টুডেন্টের এবং কোন ফ্যাকাল্টি তার অ্যাডভাইজার? এটা কি আইডেন্টিফাই করা যাবে? যাবে না। আপনি স্টুডেন্ট আইডেন্টিফাই করতে পারবেন স্টুডেন্ট আইডি দিয়ে, কিন্তু ফ্যাকাল্টি আইডেন্টিফাই করতে পারবেন না অ্যাডভাইজার নেম দিয়ে। কেন? ফ্যাকাল্টি নেম ইজ নট এ ইউনিক ফিল্ড ইন ফ্যাকাল্টি ক্লাস। একই নামে তিনজন ফ্যাকাল্টি থাকতে পারে না? তাহলে আপনার এটা অ্যাসোসিয়েশন ক্লাস ঠিক আছে, কিন্তু এখানে কিছু প্রবলেমও আছে। প্রবলেমটা কি? আপনার অ্যাডভাইজার আইডি ইজ মিসিং। এখানে যদি আপনি অ্যাডভাইজার আইডিটা রাখতেন, ফ্যাকাল্টি আইডিটাকে এখানে অ্যাডভাইজার আইডি হিসাবে যদি রাখতেন, ওইটা কিন্তু ফ্যাকাল্টি ক্লাসে ইউনিক, তখন আপনি ডেফিনেটলি বলতে পারতেন অমুক ফ্যাকাল্টি তার অ্যাডভাইজার বিল থেকে, আর এই স্টুডেন্ট হচ্ছে এই বিলটার জন্য, এই স্টুডেন্টের জন্য বিলটা প্রডিউস হয়েছে। কারণ স্টুডেন্ট আইডিও ইউনিক স্টুডেন্ট ক্লাসে, তাহলে একটা অবজেক্টের সাথেই সেটা মিলবে। ফ্যাকাল্টি আইডিও ফ্যাকাল্টি ক্লাসে ইউনিক, তাহলে একটা ফ্যাকাল্টি অবজেক্টের সাথেই মিলবে, তখন ম্যাপিংটা প্রপার হবে। কিন্তু এখন আপনি স্টুডেন্টের সাথে ম্যাপ করতে পারতেছেন কোন অবজেক্ট, এই বিলটা কোন স্টুডেন্ট অবজেক্টের জন্য, এবং এই বিলটা কোন ফ্যাকাল্টি অ্যাডভাইজারের জন্য, কোন ফ্যাকাল্টি অ্যাডভাইজার এই বিলের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, সেটা কিন্তু আপনি পারতেছেন না। তার মানে এখানে ইস্যু আছে। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে যে সেটা হলো যে আমাদেরকে এখন এখান থেকে এই নন ইউনিক ফিল্ডগুলো, মানে আমাকে এই এই ফরেন ফিল্ডগুলো নিয়ে কিছু কাজ করতে হবে। ওকে, তাহলে দেখেন, in student bill association class there are 3 foreign fields. Okay, student ID, student name and advisor name. আচ্ছা, এখন এটা ইউনিক না in other class, তাইলে আদার ক্লাসে এটা ইউনিক ফিল্ড না, বুঝতে পেরেছেন? তাহলে এই যেটা ইউনিক না সেটাকে এখানে ফরেন ফিল্ড হিসেবে রেখে আমার লাভ নাই, বুঝেন নাই? এই এক্সাম্পল দিয়ে আমরা দেখতে পাচ্ছি। তাহলে স্টুডেন্ট নেমটা যদি রাখি, স্টুডেন্ট নেম দিয়ে আমি কোনো স্টুডেন্টকে ম্যাপ করতে পারবো না। এই বিলের জন্য স্টুডেন্ট নেম ইশরাত জাহান, 10 জন 50 জন ইশরাত জাহান আছে আইবিতে, তাহলে কোন ইশরাত জাহানের বিল এটা? এই ম্যাপিং এর জন্য তো এই নেমটা কোনো কাজে লাগবে না, তাইলে এটা আমি রাখবো না। ওকে,
So remove from current class. Okay, non-unique field in other class. Okay, unique field in other class. ওকে, তাহলে আমি এখন মোর অ্যানালাইসিস করে দেখব যে এটাকে রাখবো কিনা। অ্যানালাইজ মোর whether to keep or not. কিন্তু যেহেতু এটা নন ইউনিক, এটাকে আমি রিমুভ ফ্রম কারেন্ট ক্লাস অ্যাজ ফরেন ফিল্ড। ওকে, তাহলে কারেন্ট ক্লাসে এটাকে আমি আর ফরেন ফিল্ড হিসাবে রাখতে চাই না। বুঝাইতে পারছি? অ্যাডভাইজার আইডি কি হবে? অ্যাডভাইজার নেম এটাও একই হবে। আচ্ছা, আদার ক্লাস না বলে আমি নামই বলে দিই, ইন স্টুডেন্ট ক্লাস। ওকে, from student bill class. ওকে, তাহলে নেমটাকেও আমরা তাই করব, কারণ এটা আমার ফ্যাকাল্টি ক্লাসের নন ইউনিক ফিল্ড। ওকে, এখন আমরা কি করব? আমাদেরকে এখন আরেকটা কাজ করতে হবে, সেটা হলো যে না, আমরা এখানে অ্যাডভাইজার আইডি নিয়ে আসবো। introduce okay new foreign field okay to map a faculty with this bill as an advisor. Okay, তাইলে এইটা এখন আমাদের করতে হবে। এটাকে আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা নতুন ইন্ট্রোডিউস করলাম, ঠিক আছে? ওকে, তাহলে ওয়ান্স উই অ্যাড রিকোয়ার্ড ফিল্ডস, আলাদাই করে দিই। হ্যাঁ, অ্যাড রিকোয়ার্ড, কনফিউশন হতে পারে, and remove unnecessary redundant foreign fields, our current class will be normalized. Okay, এখন রিডান্ডেন্ট কেন? স্টুডেন্ট আইডির সাথে স্টুডেন্ট নাম রাখাটার তো প্রয়োজন নাই, কারণ ম্যাপিং এর জন্য ফরেন ফিল্ড ইজ অনলি ফর ম্যাপিং। ম্যাপিং করে ফেলতে পারছি, এক্সট্রা ফরেন ফিল্ড রাখাটা আমার জন্য লস। তাহলে স্টুডেন্ট আইডি রাখলেই আই ক্যান এস্টাবলিশ দ্য ম্যাপিং, এই বিল অবজেক্টটা ওই স্টুডেন্ট অবজেক্টের সাথে রিলেটেড। আইডি থাকলেই হয়। তাহলে এক্সট্রা নেমকে আমার এখানে রাখার দরকার কি? স্টুডেন্ট নেমকে আমি 2-3 জায়গায় কেন স্টোর করব? অ্যাডভাইজার আইডিটা আমরা ইন্ট্রোডিউস করলাম, ছিল না, কিন্তু অ্যাডভাইজার নেম আমরা বাদ দিয়ে দিব, এই যে নাই। তাহলে যে স্টুডেন্ট নেম আর অ্যাডভাইজার নেম রিমুভড অ্যাজ পার্ট অফ নর্মালাইজেশন। হ্যাঁ
হ্যাঁ, দুইটা বাদ হবে আর একটা অ্যাড হবে। তাহলে যে বাদ হলো আর অ্যাড হলো, হওয়ার পরে ক্লাসটা যে ফাইনাল শেপটা দাঁড়ালো, এটাকে আমরা বলবো নর্মালাইজড অ্যাসোসিয়েশন ক্লাস। এখন আপনার ক্লাসটা যদি নর্মালাইজ না হয়, অর্থাৎ অতিরিক্ত ফরেন ফিল্ড থাকে, অথবা ম্যাপিংটা যদি আপনি ঠিক মতো স্টাবলিশ করতে না পারেন, তাহলে এটা আননর্মালাইজড। এখন এক্সট্রা ফরেন ফিল্ড থাকলে অসুবিধা কি? অসুবিধা হলো যে আপনার ডাটা রিডান্ডেন্সি, যে অপ্রয়োজনে আপনি একটা ফিল্ডকে কয়েকটা ক্লাসের মধ্যে রাখতেছেন। যেটা ম্যাপিং এর জন্য রাখাই লাগবে সেটা তো রাখাই লাগবে, কিন্তু যেটা না রাখলে চলে সেটাও আপনি রাখতেছেন। তাতে আপনার ডাটাবেজের ভলিউমের উপর একটা প্রেশার পড়বে। আর দ্বিতীয় হলো যে আপনার মেইনটেনেন্স অফ ডাটা ইন্টিগ্রিটি উইল বি মোর অ্যান্ড মোর ডিফিকাল্ট। তাহলে ডাটা ইন্টিগ্রিটি বলতে কি বুঝি? ধরেন আপনি এখন একটা ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খুলতেছেন, তাহলে অ্যাকাউন্ট ক্লাসের একটা প্রাইমারি ফিল্ডের নাম বলেন। অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাকাউন্ট আইডি। তাহলে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এটা প্রাইমারি ফিল্ড। এনআইডি থাকলে সেটাও প্রাইমারি ফিল্ড, মানে ইউনিক ফিল্ড। কিন্তু প্রাইমারি ফিল্ড হিসেবে অ্যাকাউন্ট নাম্বারটাই আপনি ইউজ করবেন। ঠিক আছে, ভালো কথা। এখন ওইখানে আপনার অ্যাড্রেস আছে, ঠিক আছে। এখন আপনি যখন ব্যাংকে একটা ট্রানজাকশন করবেন, ওখানে ফরেন ফিল্ড কি থাকবে? ধরেন এটিএম থেকে টাকা তুললেন, তাহলে একটা ট্রানজাকশন রেকর্ড তৈরি হবে না? ওখানে ফিল্ড কি কি থাকবে? অ্যাকাউন্ট নাম্বার থাকবে, অ্যাকাউন্ট হোল্ডারের নামও থাকতে পারে, তারপরে টাইপ অফ ট্রানজাকশন, ডেবিট না ক্রেডিট নাকি অ্যামাউন্ট, ডেট অ্যান্ড টাইপ, কোন ডেট অ্যান্ড টাইপে এটা হলো। পাসওয়ার্ড কেন থাকবে ট্রানজাকশন? পাসওয়ার্ড তো আপনি এটিএম এ লগ ইন করার জন্য, ট্রানজাকশনের জন্য পাসওয়ার্ড লাগবে কেন? এখন আপনি কাউন্টারেও তো একটা চেক জমা দিতে পারেন, ওটাও তো ট্রানজাকশন। তাইলে আরেকটা ফিল্ড থাকতে পারে প্রসেসড বাই। এটিএম এ করলে ওই কাস্টমারের আইডিটাই প্রসেসড বাই। আর যদি ব্রাঞ্চে গিয়ে জমা দেন, তাহলে যে এমপ্লয়ি, ওই যে আপনি ধরেন স্বপ্ন আগোরা পিকিউএস এ যখন কেনেন, বিল দেন একটা, বিলের নিচে লেখা থাকে না প্রসেসড বাই এমপ্লয়ি আইডি থাকে। যদি এই ট্রানজাকশনটা নিয়ে কোনো ডিসপিউট হয়, কে প্রসেস করছে ওটাও তো লাগবে। তো তখন প্রসেস বাই। আর আপনি এটিএম এ করলে বা সেলফ মেশিনে করলে, যেমন আপনি যখন এয়ারপোর্টে গিয়ে যখন চেক ইন করেন, বাংলাদেশিরা কি করে মোস্টলি, তারা ওই যে কাউন্টারে গিয়ে লাইন দেয়, কয়েকটা কাউন্টার থাকে, ওখানে গিয়ে লাগেজ জমা দেয় এবং উনি কম্পিউটারে ইনপুট দিয়ে আপনাকে বোর্ডিং পাস দিয়ে দেয়। বাট ইউ ক্যান অলসো ডু সেলফ চেক ইন, ওয়েব চেক ইন। তাহলে আমি নর্মালি ওয়েব চেক ইন করে ফেলি, তাহলে আই ক্যান অ্যাকচুয়ালি চুজ দ্য সিট। যখন অনলাইন চেক ইন ওপেন হয়ে যায় ফর 24 আওয়ার্স বা 48 আওয়ার্স আর্লিয়ার বেসড অন দ্য এয়ারলাইন্স, তখন কি হয় যে আনপেইড সিট যেগুলো, যারা সিট সিলেক্ট করে না, সেগুলো তো ব্লক থাকে। আপনাকে আগে থেকে সিট চুজ করতে হলে টাকা দিয়ে এক্সট্রা পে করতে হয় অনেক এয়ারলাইন্সে, সব এয়ারলাইন্সে না। কিন্তু সেই ক্ষেত্রে কি হবে, ধরেন আমার 250 সিট আছে, সবগুলো সিট তো আর প্রি বুক করে না লোকজন, অনেকেই বুক করে না, বেশিরভাগই করে না। তারা এয়ারপোর্টে গিয়ে যে সিট পায় বা ওই কাউন্টারের লোককে রিকোয়েস্ট করে, ভাই একটা উইন্ডো সিট দেন, বা মিস আমাকে একটু ট্রায়াল সাইডে দেওয়া যায়, বা আমরা ফ্যামিলির 3 জন একসাথে দিয়ে, এগুলো মুখে বলে, সে করে দেয়। বাট আপনি যদি, ওটা গ্যারান্টি নাই, নাও পাইতে পারেন। বাট আপনি যদি আগে থেকে পে করেন, ইউ ক্যান বুক দ্য সিট। কিন্তু এই সংখ্যাটা 5-10%-এর বেশি না, বা 20%, 80% সিট বুক হয় না। কিন্তু ওগুলো আপনাকে ফ্রি সিলেকশন করতে দিবে যখন অনলাইন চেক ইন ওপেন হবে 24 ঘন্টা আগে। তাহলে আমি তো পে করি না। সো হোয়াট আই ডু, ওয়েন এভার দ্য অনলাইন চেক ইন ওপেন্স, ওই ফার্স্ট আওয়ারে ঢুকে তখন আমি অনলাইনে গিয়ে একটা সিট সিলেক্ট করে ফেলি। এই যে আমি সিট সিলেক্ট করলাম, করে আমার বোর্ডিং পাস জেনারেট করলাম অনলাইনে, প্রসেস বাই মাইসেলফ, তখন আমার আইডিটাই থাকবে প্রসেস বাই। আর যদি চেক ইন কাউন্টারে যাই, ওখানে 5টা কাউন্টার আছে, কে করে দিল তার আইডিটা থাকবে, সে লগ ইন করছে, সে এমপ্লয়ের আইডিটা থাকবে। তাহলে প্রসেস বাই এটাও একটা ফিল্ড হতে পারে। তাহলে এখন খেয়াল করেন, তাহলে আমি এখন ডাচ বাংলা ব্যাংকের একজন ক্লায়েন্ট। লেটসে আমি 30 বছর ধরে ডাচ বাংলা ব্যাংকের ক্লায়েন্ট, আমি মাসে 10টা ট্রানজাকশন করি, তাহলে বছরে হচ্ছে আমার 120টা ট্রানজাকশন। তাইলে 30 বছরে আমার প্রায় 3 × 34 3,500 ট্রানজাকশন।
তাহলে ট্রানজ্যাকশন রেকর্ড যদি একটা অ্যাসোসিয়েশন ক্লাস হয়, সেখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটা ফরেন ফিল্ড, অ্যাকাউন্ট নেমটাও যদি আমি রাখি ফরেন ফিল্ড, বা আমার অ্যাড্রেসটাও যদি রাখি ফরেন ফিল্ড হিসাবে, যে আমি ওই ট্রানজ্যাকশন প্রিন্ট আউটে আমার অ্যাড্রেস দেখাইতে চাই, বা আমার ইমেল আইডিটা রাখলাম, ইমেল আইডিটা দেখাইতে চাই, বা ফোন নাম্বারটা রাখলাম। সো ধরেন অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম আর অ্যাকাউন্ট ফোন, মানে ফোন নাম্বার, এই তিনটা রাখলাম যে আমার ট্রানজ্যাকশন রিসিপ্টে থাকবে। তাহলে এটিএম থেকে যখন একটা ট্রানজ্যাকশন রিসিপ্ট বার হবে, সেখানে আমার ফোন নাম্বার থাকবে, আমার নাম থাকবে, আমার অ্যাকাউন্ট নাম্বার থাকবে। ভালো কথা, রাখলাম ফর। কিন্তু প্রবলেমটা হলো অ্যাকাউন্ট নেম আর অ্যাকাউন্ট হোল্ডারের ফোন নাম্বার, এই দুইটা এক্সট্রা ফরেন ফিল্ড। কেন? ম্যাপিং এর জন্য অ্যাকাউন্ট নাম্বার রাখলেই হয় যে এই ট্রানজ্যাকশনটা কোন অ্যাকাউন্টের সাথে ম্যাপ, কারণ অ্যাকাউন্ট নাম্বার প্রাইমারি ফিল্ড, তাহলে ওইটা রাখলেই হয়। এখন আমি যে ফোন নাম্বারটা রাখলাম, এতে প্রবলেমটা কি? প্রবলেমটা হলো আমি যদি বলি যে আমার এই ফোন নাম্বারে অনেক স্ক্যাম আসে, আমাকে এই বিভিন্ন ফোনে ডিস্টার্ব করে লোকজন, সো আমি এই নাম্বারটা ইউজ করবো না, আমি নতুন একটা সিম তুলছি, আমি আমার নাম্বার আপডেট করবো। তাহলে আমি যখন আমার নাম্বারটা আপডেট করবো, ইউনিক হোক বা না হোক, আপডেট করা গেল তো গেল কিনা? তাহলে যখনই আমার আপডেট করা হবে, তখন অ্যাকাউন্ট ক্লাসের অবজেক্টে গিয়ে ফোন নাম্বারটা আপডেট হবে। তাইলে আমার অ্যাকাউন্ট ক্লাসে এই পার্টিকুলার অ্যাকাউন্ট অবজেক্টের এইটা ছিল ফোন নাম্বার। এখন আপনার ওই ৩,৫০০ ট্রানজ্যাকশন রেকর্ডে ওই ফোন নাম্বারটাই ফরেন ফিল্ড হিসাবে আছে। কিন্তু এখন আমি আমার প্রাইমারি ক্লাসে গিয়ে ফোন নাম্বার আপডেট করে ফেলছি। এখন দেখা যাচ্ছে যে অ্যাকাউন্ট অবজেক্ট খুললে দেখা যাবে আমার ফোন নাম্বার ১, আর ট্রানজ্যাকশন অবজেক্টে দেখা যাবে ফোন নাম্বার আর ১। সো ইউ লুজ ডাটা ইন্টিগ্রিটি, ইউর ডাটা ইন্টিগ্রিটি অফ দ্য ফিল্ড ইজ কম্প্রোমাইজড। এখন এই ফোন নাম্বারটা যদি ট্রানজ্যাকশন ক্লাসে নাই থাকতো, তাহলে তো এই প্রবলেমটা আমি ফেস করতাম না। তাহলে এই এক্সট্রা ফরেন ফিল্ডগুলো এই কারণে আমরা রাখবো না। এখন আপনি বলতে পারেন, স্যার অ্যাকাউন্ট নাম্বার তো আপনাকে রাখতে হয়েছে, ওইটার ডাটা ইন্টিগ্রিটি ব্যাপারে কি করবেন? প্রথম কথা হলো যে আমি ওটাকে রাখছি যেটা ওখানে ফরেন ফিল্ড, প্রাইমারি ফিল্ড। সো প্রাইমারি ফিল্ড আর টিপিক্যালি নন চেঞ্জেবল, চেঞ্জেবল হইতেও পারে, চেঞ্জেবল হইলেও আমাকে একটা ফিল্ড নিয়ে শুধু আপডেটটা করতে হবে, আর বেশিরভাগ ক্ষেত্রে এটা ওখানে ফাইনাল ফিল্ডই হয়। সো ফাইনাল ফিল্ড হলে ডাটা আপডেটের সুযোগও তেমন একটা নাই। তাইলে আপনার অ্যাকাউন্ট নাম্বার এটা তো চেঞ্জ হবে না। সো আপনার মাস্টার ক্লাসে, প্রাইমারি ক্লাসে এটা অ্যাকাউন্ট নাম্বার যা আছে, ট্রানজ্যাকশন ক্লাসে ফরেন ফিল্ড হিসেবে ওইটাই থাকবে। সো দ্যাট ইউ উইল নট লুজ দ্য ইন্টিগ্রিটি অফ দ্য ডেটা। হ্যাঁ, ডেট অফ বার্থ, মানে এখন আপনার ফরেন ফিল্ডটা যদি ইউনিক বাট নট ফাইনাল সেরকম হতে পারে, তখন আপনাকে সেটা এনশিওর করতে হবে। সো আপনি যখনই আপডেট করবেন, তখনই আপনাকে ওই ফিল্ডটা, যে সমস্ত ক্লাসে ফরেন ফিল্ড, সেখানে গিয়ে তার ভ্যালুগুলো আপডেট করতে হবে। তাহলে যত বেশি ফরেন ফিল্ড থাকবে তত কমপ্লেক্সিটি বাড়বে এক্সিকিউশন পয়েন্ট অফ ভিউ থেকে। এই জন্য নর্মালাইজেশন করতে হয় যে উইল নট কিপ এক্সট্রা ফরেন ফিল্ডস। কারণ আপনি বলতে পারেন, কিন্তু ওই ফিল্ডটা যদি দেখাইতে চাই, অ্যাসোসিয়েশন ক্লাসের অবজেক্ট প্রিন্ট করলে আমি ইনফরমেশন দেখাইতে চাই, ফরেন ফিল্ড হিসেবে না রাখলে কই পাবো? কেন? আপনার তো প্রাইমারি ফিল্ড আছে, ওইটা দিয়ে আপনি অবজেক্ট খুঁজে বের করে ওই ক্লাসের অবজেক্ট থেকে গেটার দিয়ে নিয়ে এসে দেখান। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের নর্মালাইজড ক্লাস। তাহলে আমরা বুঝতে পারলাম হোয়াট ইজ নর্মালাইজেশন। আচ্ছা, তাহলে দেখেন আমরা অল্প সময় কিন্তু আমরা মোটামুটি অনেকটা কভার করে ফেলছি। তাহলে আমরা এই পর্যন্ত কভার করে ফেলছি। এখন আমাদের ক্লাস ডায়াগ্রামে মাল্টিপ্লিসিটি দেখাতে হবে। Now what do you mean by multiplicity? How many objects, এই ক্লাসের একটা অবজেক্ট ওই ক্লাসের কয়টা অবজেক্টের সাথে অ্যাসোসিয়েটেড বেসড অন দ্য টাস্ক। ওকে, তো তাহলে আপনাদের এই ডায়াগ্রামে যদি যাই, তাহলে আপনি বলতেছেন যে স্টেশন ম্যানেজার মেক্স ডিটি শিডিউল, যেখানে ফায়ার ফাইটার অবজেক্টের ইনফরমেশন ইউজ হয়। তাহলে আপনাকে দিস সাইডের একটা অবজেক্ট পিক করতে হবে। তাহলে একটা স্টেশন ম্যানেজার
কয়টা ফায়ার ফাইটার অবজেক্টের সাথে রিলেটেড ফর দিস টাস্ক, সেটা কি ওয়ান না মেনি? মেনি, কারণ আমার স্টেশনে 20 জন ফায়ার ফাইটার আছে, সো আই মেক ডিউটি শিডিউল ফর দিস টাস্ক। আমি যখন একটা শিডিউল অবজেক্ট তৈরি করি সেখানে আমার 20টা ফায়ার ফাইটারের ইনফরমেশন ইউজ হয়, তাহলে এইদিকে হবে মেনি, এই সাইডে হবে মেনি। আর একজন ফায়ার ফাইটারের ডিউটি শিডিউল কয়জন স্টেশন ম্যানেজার তৈরি করে, তাহলে এইদিকে হবে ওয়ান। তাহলে এইটার মাল্টিপ্লিসিটি হচ্ছে ওয়ান টু মেনি। তাহলে আমাদের এখানে মাল্টিপ্লিসিটি মোটা দাগে 3 ভাগে হয়, একটা হচ্ছে ওয়ান টু মেনি, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি। How many instances in one side can be associated with how many instances of other side? Okay, for example, student একটা ক্লাস, অফার্ড কোর্স আর একটা ক্লাস। তাহলে আপনি যখন রেজিস্ট্রেশন করেন তখন আপনার অ্যাসোসিয়েশন ক্লাসের নাম হচ্ছে রেজিস্টার্ড কোর্স। তাহলে এখান থেকে যে অ্যাসোসিয়েশন ক্লাসটা আসবে সেটা হলো ওকে। আচ্ছা, ভালো কথা, এটা না হয় আসলো, কিন্তু প্রশ্ন হলো যে অ্যাজ এ স্টুডেন্ট আপনার নাম কি? মোহনা। তাইলে ওয়ান ক্লাস অফ দিস সাইড, তাহলে মোহনা কয়টা অফার্ড কোর্সের সাথে অ্যাসোসিয়েটেড হতে পারে ফর দিস টাস্ক? ওয়ান না মেনি? তাহলে এদিকে হবে মেনি। আর একটা অফার্ড কোর্স ক্যান বি রেজিস্টার্ড বাই হাউ মেনি স্টুডেন্ট? তাহলে একটা অফার্ড কোর্স অলসো ক্যান বি অ্যাসোসিয়েটেড উইথ মেনি, তাহলে এদিকেও মেনি, তাহলে এটা মেনি টু মেনি। ওকে, তাহলে ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি। এইটাকে উল্টাভাবে আপনি মেনি টু ওয়ানও বলতে পারেন। ওকে, আচ্ছা আসতেছি। এখন এই যে ওয়ান বলছি, এটা ম্যান্ডেটরি ওয়ান হতে পারে, অপশনাল ওয়ানও হতে পারে। এই যে মেনি বলছি, এটা অপশনাল মেনিও হতে পারে, ম্যান্ডেটরি ওয়ানও হতে পারে। আচ্ছা, আবার মেনি যখন বলবেন এটা ফাইনাইট মেনি হতে পারে, ইনফাইনাইট মেনিও হতে পারে। শুনেন নাই? মেনি যখন বলছি, এই মেনিটা কি ফাইনাইট? ওকে, একটা আপার বাউন্ড আছে, ইজ ইট ফাইনাইট নাকি এটা ইনফাইনাইট? তাহলে কাস্টমার একটা ক্লাস, প্রোডাক্ট একটা ক্লাস, তাহলে কাস্টমার মেক অর্ডার। তাহলে এই যে মেক্স অর্ডার টাস্কের জন্য যে একটা অর্ডার অবজেক্ট বা ধরেন একটা কার্ট অবজেক্ট তৈরি হবে, তাহলে কার্ট অবজেক্টে কাস্টমার আইডি কিন্তু একটাই থাকবে আর প্রোডাক্ট আইডি থাকবে অনেকগুলো। তাহলে এখানে কাস্টমারের সাথে প্রোডাক্টের মাল্টিপ্লিসিটি কি? ওয়ান টু মেনি। এখন এই যে মেনি বললাম, কাস্টমার ক্যান অ্যাড মেনি প্রোডাক্ট ইন এ অর্ডার, এই মেনিটা কি ফাইনাইট না ইনফাইনাইট? আপনি দারাজে লগ ইন করুন, দারাজে আপনি একজন কাস্টমার, রেজিস্টার্ড কাস্টমার, এখন দারাজে আপনি শপিং কার্টে প্রোডাক্ট অ্যাড করতেছেন একটা অর্ডারে, তাহলে ওই অর্ডারের জন্য একটা অর্ডার অবজেক্ট তৈরি হবে, তাহলে একটা অ্যাসোসিয়েশন ক্লাস তৈরি হবে। এখন এখানে মাল্টিপ্লিসিটি কি হবে? ওয়ান না মেনি? না, একটা কাস্টমার ক্লাস এই সাইডের দিস কারেন্ট, ধরেন কারেন্ট ক্লাস কাস্টমার ক্লাস থেকে ইনিশিয়েট করা হচ্ছে অ্যাসোসিয়েশনটা, তাহলে কাস্টমার ক্লাসের একটা অবজেক্ট কয়টা প্রোডাক্ট ক্লাসের সাথে অ্যাসোসিয়েটেড হতে পারে ফর এ অর্ডার? সেটা কি ফাইনাইট না ইনফাইনাইট? ইনফাইনাইট। তখন মেনিটা হচ্ছে ইনফাইনাইট, কোনো আপার লিমিট নেই। আপনি একটা অর্ডারে 100টা প্রোডাক্টও অ্যাড করতে পারেন, 2টাও করতে পারেন। দারাজ বলে দেয় নাই যে এতগুলোর বেশি করা যাবে না, বলছে? বলে নাই। আচ্ছা, এখন আসেন স্টুডেন্ট ইনিশিয়েটস কোর্স রেজিস্ট্রেশন টাস্ক, কোন ক্লাসটা এখানে অ্যাসোসিয়েটেড? অফার্ড কোর্স। তাহলে একটা স্টুডেন্ট এই কোর্স রেজিস্ট্রেশনে কয়টা অফার্ড কোর্সের সাথে অ্যাসোসিয়েটেড? মেনি। সেটা কি ফাইনাইট না ইনফাইনাইট?
ফাইনাইট। আপনি চাইলে তো 25টা কোর্স নিতে, আনলিমিটেড নাম্বার অফ কোর্স রেজিস্ট্রেশন করতে পারবেন, তাহলে ওটার একটা আপার লিমিট আছে। তো সেটাই বলছি যে ফাইনাইট মিনি, ইনফাইনাইট মিনি, অলসো ইট ক্যান বি অপশনাল মিনি, ম্যান্ডেটরি মিনি। তাহলে কম্বিনেশন কি হতে পারে? অপশনাল ফাইনাইট, অপশনাল ইনফাইনাইট, ম্যান্ডেটরি ফাইনাইট, ম্যান্ডেটরি ইনফাইনাইট। এন্ড আপনার ইউজ কেসের উপর বেস করে আপনাকে ডিসাইড করতে হবে। তাহলে আমরা 2 রকম এক্সাম্পলই দেখলাম। তাহলে এইটা আমরা ক্লাস ডায়াগ্রামে কিভাবে দেখাবো? তাহলে আমি যদি এখানে, তাহলে কি হবে বলেন? এখানে টাস্ক ইনিশিয়েট করে কে? মেক স্টাডি শিডিউল। এই টাস্কটা ইনিশিয়েট করে কে? স্টেশন ম্যানেজার। তাহলে একজন স্টেশন ম্যানেজার কয়টা ফায়ার ফাইটারের জন্য টাস্ক শিডিউল করে? তাহলে এদিকে কি হবে? না, এইদিকে মেনি হবে, তাই না? তাহলে এইদিকে যে মেনি হবে, আগে ঠিক করেন এটা অপশনাল মেনি না ম্যান্ডেটরি মেনি? কেন? আমি যদি স্টেশন ম্যানেজার হই, আমাকে অবশ্যই ফায়ার ফাইটার ইনফরমেশন ইউজ করতে হবে টু মেক ডিউটি শিডিউল। মানে ডিউটি শিডিউল আমাকে মেক করাই লাগবে। এই টাস্কটা আমাকে ইনিশিয়েট করতেই হবে, যেখানে ফায়ার ফাইটার অবশ্যই ইউজ হবে, ইটস নট অ্যান অপশনাল। তাহলে এটা মিনিমাম একটা শিডিউল তো আমি করবই, তাহলে 1। এবং এইখানে একটা ফায়ার ফাইটার ইনফরমেশন তো ইউজ হবেই, শিডিউল যেহেতু বানাচ্ছি। এবং এরকম কয়টা ফায়ার ফাইটার এখানে আসতে পারে? মেনি। সেটা কি ফাইনাইট না ইনফাইনাইট? ইনফাইনাইট। আমি কি কোটি কোটি ফায়ার ফাইটারে শিডিউল করতে পারবো? ফাইনাইট। কারণ একটা ফায়ার স্টেশনের নাম্বার অফ ফায়ার ফাইটার ইজ ফাইনাইট, ইটস নট ইনফাইনাইট। তাহলে এখন আপনার এটা যদি প্রি ডিসাইডেড একটা ভ্যালু হয়, আপনি সেই ভ্যালুটা বলতে পারেন, অথবা প্রি ডিসাইডেড ভ্যালুটা যদি চেঞ্জ হয়, তাহলে আপনি এন বলতে পারেন। আর যদি ইনফাইনাইট হয়, তাহলে আপনি বলবেন স্টার। তো তাহলে আমাদের এখানে হবে এন। আর এইদিকে কি হবে? 1। এটা কি অপশনাল 1 না ম্যান্ডেটরি 1? কেন? আমি একজন ফায়ার ফাইটার অবজেক্ট। এই শিডিউল মেকিং এর ক্ষেত্রে আই এম অ্যাসোসিয়েটেড উইথ হাউ মেনি স্টেশন ম্যানেজার? অনলি 1। আমি যে স্টেশন আছি সেই স্টেশন ম্যানেজার। তাহলে এটা 1। এখন আমি যদি ম্যান্ডেটরিলি একজন শিডিউল স্টেশন ম্যানেজার আমাকে শিডিউল দেয়, তাহলে এটা ম্যান্ডেটরি 1। আর এমন যদি হয় যে আমি শিডিউলের বাইরেও হতে পারি, এটা কি পসিবল ফায়ার ফাইটারের ক্ষেত্রে? হ্যাঁ, মানে আমার স্টেশনে 20 জন ফায়ার ফাইটার আছে, 19 জনকেই শুধু ডিউটি শিডিউল দেওয়া হবে, একজনকে কোনো ডিউটি শিডিউল দেওয়া হবে না। এটা কি লজিক্যাল? হইলে সেটা আপনি অপশনাল 1 বলতে পারতেন, কিন্তু যেহেতু সেটা লজিক্যাল না, সেটা 1.1 1.1 বলতে পারেন, অথবা শুধু 1 বললেও ম্যান্ডেটরি 1ই বোঝায়। আচ্ছা, এখানে আরেকটা টাস্ক আছে, সাবমিট পোস্ট ইনসিডেন্ট হ্যান্ডলিং রিপোর্ট। কে এই টাস্কটা ইনিশিয়েট করে? আচ্ছা, কার জন্য? তাইলে এই যে অ্যাসোসিয়েশন, এখানে একজন ফায়ার ফাইটার এই টাস্কের জন্য কতজন স্টেশন ম্যানেজারের সাথে রিলেটেড? একজন। তাহলে এদিকে কি হবে? 1। এটা কি অপশনাল 1 না ম্যান্ডেটরি 1? অপশনাল 1 হলে 0.1। কেন? না, এখন কথা হইল, খেয়াল করেন, আমি একজন স্টেশন ম্যানেজার, আমার এখানে 20 জন ফায়ার ফাইটার আছে। তাহলে একটা ফোন পাইলাম যে অমুক জায়গায় একটা ছোট আগুন লাগছে, তাইলে আপনি লোক পাঠান। আমি কি 20 জন ধরে পাঠাই দেবো না একটা ট্রাক পাঠাবো? ট্রাক আমার আছে 5টা, আমি কি একটা পাঠাবো না 5টা পাঠাবো? কারণ ওটা একটা ছোট দোকান, ছোট একটা মুদি দোকান আগুন লাগছে, একটা ট্রাক পাঠাইলেই যথেষ্ট। আর যদি বলে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লাগছে, তখন আমি 5টাই পাঠাবো। আচ্ছা, তাইলে আমি 5টা টিমও পাঠাতে পারি, একটা টিমও পাঠাইতে পারি। ধরেন একটা টিম পাঠালাম, এখন ওই টিমে যদি 4 জন থাকে,
বা 5 জন থাকে, 5 জনই কি আমাকে রিপোর্ট দিবে না টিম লিডার হিসাবে যে রোল প্লে করে সে দিবে? তাহলে আমি যদি কখনোই কোনো টিমের লিডার না হই, আমাকে তো এই রিপোর্ট সাবমিট করা লাগবে না। সেক্ষেত্রে আমি রিপোর্ট সাবমিট নাও করতে পারি, করলে একজনের কাছেই করবো, সেটা অপশনাল ওয়ান। এদিকে কি হবে? একজন স্টেশন ম্যানেজারের কাছে কয়জন ফায়ার ফাইটার রিপোর্ট সাবমিট করবে? ওয়ান না মেনি? একজন কেন বলতেছে? আমার 20 জন ফায়ার ফাইটার আছে, 20 জনের মধ্যে 4 জন 4টা টিমের টিম লিডার হইতে পারে, তাহলে এটা মেনি, তাই না? এখন এটা কি ফাইনাইট মেনি না ইনফাইনাইট মেনি? ফাইনাইট। কারণ টিম লিডার তো যারাই সাবমিট করুক তাদের সংখ্যাটা তো আর ইনফাইনাইট না, তাহলে এটা ফাইনাইট। এখন বলেন এটা অপশনাল না ম্যান্ডেটরি? কেন? 16 জন তো সাবমিটই করে না, মাত্র 4 জন করে, 4 জন টিম লিডার হিসেবে রোল প্লে করে, তাহলে কি এটা অপশনাল মেনি না ম্যান্ডেটরি মেনি? বিষয়টা ওটা না, বিষয়টা হলো যে আমি স্টেশন ম্যানেজার, আমার কাছে টিম লিডার হিসাবে যারা বিভিন্ন অপারেশনে যায় তারা আমার কাছে রিপোর্ট সাবমিট করে, এবং এক এক সময় এক এক ফায়ার ফাইটার যারা টিম লিডার হিসাবে ওই আসতেছি সেখানে, এক এক সময় এক এক টিম লিডার, ওই অপারেশনের যে টিম লিডার সে আমার কাছে রিপোর্টটা দেয়, তাহলে মেনি। কিন্তু আমাকে কেউই রিপোর্ট দেয় না, এটাও একটা ইউজ কেস হতে পারে, তখন হবে অপশনাল। কিন্তু এটা কি সম্ভব যে কেউই আমাকে রিপোর্ট দেয় না? অনেকেই দেয় না, সেটা ঠিক আছে, সেটা আপনি এই সাইডে দেখাইছেন, কিন্তু এই সাইডে আমাকে কেউই দেয় না, আমাকে কেউ দেয় না, মানে আমি কারো কাছ থেকে রিসিভ করি না, এটা তো হতে পারে না। তার মানে অবশ্যই আমি একজনের কাছ থেকে হলেও রিসিভ করবো, যে আমার একটা প্রিয় পাত্র আছে, ওরেই আমি সব টিমের টিম লিডার বানাই, ও একাই সাবমিট করে, তাই একজন হলেও আমি, একটা হলেও আমি রিসিভ করবো। কিন্তু নর্মালি 20 জনের টিম থাকলে আমি অনেকগুলো ছোট ছোট টিম বানাই, 20 জন ফায়ার ফাইটার থাকলে এক এক অপারেশন এক একজন টিম লিডার, তাইলে আমি কোনো রিপোর্ট রিসিভ করি না এই কথাটা অ্যাকসেপ্টেবল না। তাহলে অবশ্যই আমি রিসিভ করি মিনিমাম একটা, বাট ইট ইজ মেনি, সো ইট ইজ ফাইনাইট মেনি। তখন কি হবে? 1 ডট ডট এন না স্টার এন, কারণ নাম্বার অফ রিপোর্ট তো ইনফাইনাইট না, মানে নাম্বার অফ ফায়ার ফাইটার তো ইনফাইনাইট না যারা আমাকে রিপোর্ট দিচ্ছে, এটা ফাইনাইট। তাহলে এইটাও আমাকে দেখাতে হবে, বুঝতে পারলাম? ওকে, তাহলে এখন বিষয়টা হলো যে তাহলে এই অ্যাসোসিয়েশনগুলো বোঝার পরে আমাকে এখন এই অ্যাসোসিয়েশন ক্লাসগুলো ক্লাস ডায়াগ্রামে দেখাবো। তাহলে এখন আমাদের দেখার বিষয় যে ক্লাস ডায়াগ্রাম আমরা কিভাবে করব। তাহলে কবে জমা দিতে হবে ফার্স্ট ভার্সন? কবে জমা দিতে হবে? নেক্সট উইক না, কিসের নেক্সট উইক? মঙ্গলবার রাতের মধ্যে জমা দিতে হবে ফার্স্ট ভার্সন। ভুল ত্রুটি থাকবে, থাকুক, তাতে কোনো সমস্যা নেই। ব্যাগ গুছাচ্ছেন কেন? এখন লাস্ট 5 মিনিটস ইম্পর্টেন্ট, যে কিভাবে কাজটা করবে। তাহলে টিম লিডার কারা কারা? হাত তোলেন। হ্যাঁ, 4 জন, এদিকে 5 জন। আপনার টিম লিডার কে? আপনি টিম লিডার? আচ্ছা, ঠিক আছে, তাহলে মোটামুটি অনেকেই আছেন, কিন্তু সবাইকে এটা বুঝতে হবে যে কিভাবে করবেন। তাহলে এটা আপনাদের একটু লেটে শুরু করার কারণ হলো স্ক্র্যাচ প্যাডটা আমি রেডি করছি আগের সেকশনে, তাহলে আপনাদেরকে আর টাইপ করে সময় নষ্ট হবে না। তাহলে দেখেন কি করতে হবে। তাহলে স্টেপ 1-এ কি করবেন বলেন তাড়াতাড়ি? ক্রিয়েট অ্যাকাউন্ট ইন ড্র.io বাই ইচ মেম্বার। হ্যালো, এটা বুঝে নেন। তাইলে সবাই ড্র.ioতে অ্যাকাউন্ট খুলবে আইডি ইমেল দিয়ে। টিম লিডার will create a blank diagram in Google Drive and share with editors. এবং আপনারা কালার কোডটা ঠিক করে দেন, কে কোন কালার নেবেন।
Make sure that step 3, your CRA report is as comprehensive as possible. তাইলে প্রত্যেকটা ওয়ার্কফ্লোর জন্য আপনার যে 64টা গোল তার 64টা ওয়ার্কফ্লো, এই ওয়ার্কফ্লোতে আপনাকে কম্প্রিহেন্সিভ করার জন্য কি কি ইনফরমেশন রাখবেন। ইফ দেয়ার ইজ এনি ইউজার ইনপুট, মেনশন ইচ অফ দ্য ইনপুট ফিল্ডস। তাহলে আপনি যদি বলেন গিভ নেসেসারি ইনপুট, তাহলে এফএক্সএমএল ডিজাইনার বুঝবে কি করে কয়টা ইনপুট নিতে হবে। ক্লাস ডায়াগ্রাম তৈরি করার সময় আপনি বুঝবেন কি করে ক্লাসের ফিল্ড কি কি হবে। তাহলে আপনাকে নাম ধরে ধরে বলতে হবে যে আইডি, নেম, অমুক তমুক, এটা বলবেন। যদি ইউজার ইনপুটের ভ্যালিডেশন থাকে তাহলে ভ্যালিডেশনের রুলটা আপনাকে ডিসক্রাইব করতে হবে যে পাসওয়ার্ড শুড বি ভ্যালিডেটেড, মিনিমাম 8 ক্যারেক্টার, এই সেই। আচ্ছা, স্টুডেন্ট আইডি শুড বি ভ্যালিডেটেড, যে 7 ডিজিট, প্রথম 2 ডিজিট হচ্ছে ইয়ার, থার্ড ডিজিট হচ্ছে 1, 2 অথবা 3, অটাম, স্প্রিং, সামার, আর লাস্ট 4 ডিজিট হচ্ছে একটা সিরিয়াল নাম্বার। তাহলে আপনি থার্ড ডিজিট যদি 4 দিয়ে দেন তাহলে একটা ইনভ্যালিড আইডি, কারণ সেমিস্টারই তো 3টা, সামার, স্প্রিং, অটাম 1, 2, 3, সামার মনে হয় 2। হ্যাঁ, তো তাহলে আপনি কি সামারে ভর্তি হয়েছেন না অটামে না স্প্রিংয়ে? তাহলে আপনার আইডি কি 2 to 1, তাহলে অটাম হচ্ছে 1, তাহলে সামার 2, স্প্রিং 3। স্প্রিংয়ে কে ভর্তি হয়েছে? এখানে স্প্রিংয়ে ভর্তি হয়েছেন কে? আপনার আইডি কি 242, তাহলে স্প্রিং হচ্ছে 2, সামারে ভর্তি হয়েছেন কে? তাহলে সামার একটা 3 হবে। তাহলে প্রত্যেকটা ইনপুটের একটা যদি ভ্যালিডেশন থাকে তাহলে আপনি সেটা এখানে বলবেন। দেন ডেট অফ এক্সপায়ারি বা ডেট অফ প্রোডাকশন, তাহলে প্রোডাক্ট ক্লাসের জন্য আপনি একটা নতুন একটা প্রোডাক্টের ইনপুট দিচ্ছেন, তাহলে ডেট অফ বা ব্যাচ নাম্বার বা ডেট অফ প্রোডাকশন। তাহলে ডেট অফ প্রোডাকশন যদি আপনি একটা ফিউচার ডেট দেন তাহলে হবে। তাহলে আপনি ডেট পিকার একটা ডেট সিলেক্ট করছেন কিন্তু ওটা ফিউচার ডেট, তো তখন তো দেখবে যে ডেট অফ প্রোডাকশন ক্যানট বি এ ফিউচার ডেট, তাই না? ডেট অফ এক্সপায়ারি শুড বি এ ফিউচার ডেট। আর ডেট অফ এক্সপায়ারি যদি আপনি কারেন্ট ডেট বা প্রিভিয়াস ডেট দেন তাহলে হবে না। তাহলে ডেট অফ ডেট শুড নট বি প্রোডাকশন ডেট, ইটস এ ডেট লেটার দেন দ্য প্রোডাকশন। তাহলে এই কম্পারিজন চেকিংটা করতে হবে না? তাহলে এই চেকিংটা যে কি করতে হবে ডাটাটাকে ভ্যালিড হিসাবে এস্টাবলিশ করার জন্য, এটা প্রোগ্রামার কি করে জানবে? এখানে লিখতে হবে। তাহলে ওগুলো বলবেন। আপনার যদি কোনো আউটপুট থাকে এই ওয়ার্কফ্লোতে তাহলে ধরে বলতে হবে যে এটা দেখাও, শো নেসেসারি আউটপুট এরকম বললে হবে না। তাহলে আপনি যখন বলবেন যে এটা দেখাও, তখন এফএক্সএমএল ডিজাইনার জানবে যে আউটপুটের জন্য কি কি নোড ইউজ করতে হবে বা টেবিল ইউজ করলে কয়টা কলাম ইউজ করতে হবে। এবং আপনার যদি কোনো ডাটা প্রডিউস করেন বা ক্যালকুলেট করেন এই ওয়ার্কফ্লোতে, যেটা ইনপুটের বা আউটপুটের পার্ট না কিন্তু স্টোর করতে হবে ফর ফিউচার ইউজ, তাহলে সেটাও এখানে মেনশন করবেন। তাহলে মিনিমাম এই জিনিসগুলো যদি থাকে আপনার ওয়ার্কফ্লোতে, তাহলে আপনি মোটামুটি ভাবে আমরা বলতে পারি যে আমার ওয়ার্কফ্লোটা রিপ্রেজেন্টেটিভ টু ক্রিয়েট দ্য ক্লাস ডায়াগ্রাম। তাহলে এইটা এর মধ্যে গিয়ে করে ফেলেন যার যে ওয়ার্কফ্লো সেগুলো। এখন আপনি মডেল ক্লাস আইডেন্টিফাই করবেন ফ্রম দ্য ওয়ার্কফ্লো। আচ্ছা, মডেল ক্লাসে কি থাকবে? প্রত্যেকটা ফিল্ড আপনি স্পেসিফাই করবেন, কি কি দিবেন, স্কোপ, প্রাইভেট না প্রোটেক্ট। ফিল্ডের ক্ষেত্রে আমরা এই দুটোই মেইনলি ইউজ করি। অন্যান্য কোয়ালিফায়ারের মধ্যে এটা কি স্ট্যাটিক ফিল্ড কিনা, ফাইনাল ফিল্ড কিনা, প্রাইমারি ফিল্ড কিনা, ফরেন ফিল্ড কিনা, ইউনিক ফিল্ড কিনা, এগুলো বলতে হবে। ঠিক আছে, এই কয়টা বলতে হয় সেকেন্ড ব্র্যাকেটের ভেতর পাশে। দেখাইছি আপনাদের, দেখাইছি না? দেখাইছি কি? এই যে ফাইনাল, ঠিক আছে। মেথড ফাইনাল হলে মেথডের সাইডে বলতে হবে, ক্লাস ফাইনাল হলে ক্লাসের সাইডে বলতে হবে, স্ট্যাটিক হলে আন্ডারলাইন হবে, স্ট্যাটিক হতে পারে ফিল্ড অ্যান্ড মেথড, আর অ্যাবস্ট্রাক্ট হলে ক্লাস এবং মেথড ইটালিক হবে। তাহলে স্ট্যাটিক আর অ্যাবস্ট্রাক্ট আমরা আন্ডারলাইন অথবা ইটালিক দিয়ে দেখাতে পারি, কিন্তু অন্য কোয়ালিফায়ার যেগুলো ফাইনাল, ফরেন ফিল্ড, প্রাইমারি ফিল্ড, ইউনিক, এগুলো ব্র্যাকেটে দেখাতে হবে। তাহলে এগুলো দেখাবো। ওকে, মেথডের ক্ষেত্রে স্কোপ, পাবলিক না প্রাইভেট, আর স্ট্যাটিক মেথড নাকি অ্যাবস্ট্রাক্ট মেথড নাকি ফাইনাল মেথড। ফাইনাল মেথড মানে সাব ক্লাস ওভাররাইট করা যাবে না। ওকে, ফাইনাল ফিল্ড মানে কনস্ট্রাক্টরে যে ভ্যালু দিয়ে দিব প্যারামিটার কনস্ট্রাক্টর, ওইটাই লাস্ট ভ্যালু।
আর ফাইনাল ক্লাস মানে ক্লাস হতে পারে অ্যাবস্ট্রাক্ট বা ফাইনাল। ফাইনাল ক্লাস মানে এটাকে আর ইনহেরিট করা যাবে। ওকে, ইন্টারফেস যেগুলো লাগবে মাল্টিপল ইনহেরিটেন্সের ক্ষেত্রে যদি থাকে সেটা দেখাবেন, ওই ক্লাস যেভাবে দেখায় ইন্টারফেস ওইভাবে দেখায়। যে রিলেশনগুলো দেখাবেন, ক্লাসকে ইনহেরিট করলে এক্সটেন্স অ্যারো, আর ইন্টারফেসকে ইনহেরিট করে ইমপ্লিমেন্টস অ্যারো, যেটা ইউএমএল এর ইমপ্লিমেন্টস অ্যারো। ওকে, অফ ইউএমএল হ্যাজ এ রিলেশনশিপ দেখাবেন, তাহলে ইউএমএল এর কম্পোজিশন 2 অথবা অ্যাগ্রিগেশন 2 ইউজ করবেন। ওকে, তাহলে আমার এখানে এই যে কম্পোজিশন 2 অ্যাগ্রিগেশন 2, ঠিক আছে। ডায়মন্ডটা থাকবে কন্টেনারের দিকে, তাহলে আপনার ফিল্ড ডায়মন্ড হলে কম্পোজিশন হলে ফিল্ড ডায়মন্ড, ওকে, ফিল্ড হলে কম্পোজিশন, আনফিল্ড হলে অ্যাগ্রিগেশন। আর আপনার এই ডায়মন্ড থাকবে টুয়ার্ডস দ্য কন্টেনার, ডায়মন্ড টুয়ার্ডস কন্টেনার, ঠিক আছে। তাহলে এখানে কম্পোজিশন 2 আর অ্যাগ্রিগেশন 2 আপনি ইউজ করবেন। ওকে, আচ্ছা, এটা উপরে লেখাই হয়েছে, এটা রিপিট হয়ে গেছে। আচ্ছা, এরপরে আসবে হলো আপনার জেনারেল অ্যাসোসিয়েশন, তাহলে অ্যাসোসিয়েশন 3টা ইউজ করবেন। অ্যাসোসিয়েশন 3 হচ্ছে এই যে অ্যাসোসিয়েশন 3, এই অ্যারোটা ইউজ করবেন, ঠিক আছে। তাহলে ইউজ অ্যাসোসিয়েশন 3 অ্যারো অফ ইউএমএল। অ্যাসোসিয়েশন তো দেখাই দিলাম অ্যারো দিয়ে, তার মানে ওখানে একটা অ্যাসোসিয়েশন ক্লাস আছে। তাহলে এখন আপনার অ্যাসোসিয়েশন ক্লাস বাই করতে হবে, এবং ওইখানে আপনি দেখাবেন নর্মালাইজ করার পরে দেখাবেন যে ওখানে প্রাইমারি ফিল্ড, অ্যাসোসিয়েশন ক্লাসের নিজস্ব প্রাইমারি ফিল্ড থাকতে পারে, যেমন স্টুডেন্ট বিল, এটা তো অ্যাসোসিয়েশন ক্লাস, ওখানে বিল নাম্বার এবং ট্রানজাকশন আইডি দুইটা যে কোনো একটাকে আপনি প্রাইমারি ফিল্ড, দুইটাই ইউনিক। আবার কোনো অ্যাসোসিয়েশন ক্লাসের প্রাইমারি ফিল্ড নাও থাকতে পারে, কিন্তু ফরেন ফিল্ড অবশ্যই থাকবে, কিন্তু এটাকে নিম্নতম পর্যায়ে আমরা রাখবো, অর্থাৎ নর্মালাইজ করে যে কটা না রাখলে না সে কটা রাখবো। তাহলে যেগুলো নন ইউনিক এবং রিডান্ডেন্ট ফরেন ফিল্ড সেগুলো বাদ দিয়ে দিব, তাহলে বেয়ার মিনিমাম নর্মালাইজড। ওকে, তাহলে সেগুলো ইউনিক অথবা প্রাইমারি ফিল্ড ইন আদার ক্লাস রাখলাম, এবং মাল্টিপ্লিসিটি অ্যারোতে আমরা দেখাবো। ওকে, ইন অ্যাসোসিয়েশন 3 দেখাই দিলাম। এখন ক্লাসের মেথডস এর ক্ষেত্রে আপনি নিশ্চিত করবেন যে ক্লাসের মেথডের স্কোপ দেখানো হয়েছে, মোস্টলি এটা পাবলিক, সো প্লাস দিয়ে দিলেই হবে। রিপ্রেজেন্টেটিভ মেথড নেম থাকবে, রিটার্ন টাইপ থাকবে, প্যারামিটার লিস্ট থাকবে। এখানে টিপসটা মাথায় রাখবেন যে আপনার এই কাস্টম মেথড যদি কল বাই ইভেন্ট হ্যান্ডলার মেথড হয়, তাহলে এই মডেল ক্লাস কাস্টম মেথড ইজ সাপোজ টু রিটার্ন এ ডেটা or at least a boolean feedback, true, successful or failed. The event handler method, therefore এই মেথড গুলো রিটার্ন টাইপ নন ভয়েড হবে। এক্সাম্পল দিয়ে যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, যে আপনি যদি এখন এখানে এই লগইন বাটনের অন অ্যাকশন আমার ইউজার ক্লাসের ভেরিফাই লগইন মেথডকে কল করবে। এখন ভেরিফাই লগইন যদি ভয়েড রিটার্ন করে, তাইলে তো এই অন অ্যাকশন আর আগাইতে পারবে না, ভয়েড দেশে কি করবে? তাহলে ভেরিফাই লগইন আমাকে ওই ইউজার অবজেক্টটা রিটার্ন করবে ডাটাবেস থেকে, যদি আইডি পাসওয়ার্ড মিলে। তো তখন সেই ইউজার অবজেক্টের আইডিটা ইউজ করে আমি সেই ইউজারের ড্যাশবোর্ডে চলে যাব। তাহলে এই লগইন বাটন অন অ্যাকশন তখন ওই এফএক্সএমএল সুইচ করবে টু দ্য ড্যাশবোর্ড অফ হোয়াট, ওই আইডিটা যদি স্টুডেন্ট হয় স্টুডেন্টের, ওই আইডিটা যদি ফ্যাকাল্টি হয় ফ্যাকাল্টির। তাহলে এখান থেকে যে ফ্যাকাল্টির ড্যাশবোর্ডে যাবে তার জানতে হবে যে কোন ইউজারের ড্যাশবোর্ড, এবং সেই ইউজার অবজেক্টের ডাটাও লাগবে, যে তার নেমটা আমি এখানে দেখাবো, এই যে তার নেমটা এখানে দেখাচ্ছি। তাহলে এই ইউজার অবজেক্টটা আমার ভেরিফাই লগইন রিটার্ন করবে, কিন্তু যদি আইডি পাসওয়ার্ড না মিলে তখন ভেরিফাই লগইন কি রিটার্ন করবে? সে তখন একটা নাল রিটার্ন করবে। তাহলে এই অন অ্যাকশন দেখবে যে আমি নাল পেলাম নাকি একটা অবজেক্ট পেলাম। নাল পেলে সে বলবে যে ভেরিফিকেশন ফেল, মানে লগইন ফেল। ওকে, আর যদি মিলে যায় তাহলে তো সে অবজেক্টই পাবে। তাহলে এরকম এখন এখানে ধরুন তাকে ডাটা রিটার্ন করতে হচ্ছে, তো ডাটা রিটার্ন করলে তো রিটার্ন টাইপ নন ভয়েডই হবে, এই ক্ষেত্রে ইউজার। কিন্তু এমন যদি হয় যে ডাটা রিটার্ন করা লাগবে না, ধরুন চেঞ্জ পাসওয়ার্ড,
তাইলে আপনার এখানে চেঞ্জ পাসওয়ার্ড একটা ছিল, আমি জাস্ট আর 2 মিনিট নিচ্ছি যাতে আপনারা এটা নিয়ে কাজটা করতে পারেন। সো আমি যদি এখন এই সেকশন 3টা খুলে দেখি, ইউজার ক্লাসে দেখবেন যে আমাদের একটা মেথড আছে চেঞ্জ পাসওয়ার্ড। এখন এই চেঞ্জ পাসওয়ার্ডটাকে কল করবে, এটা তো মডেল ক্লাস মেথড। এখানে আপনার ইউজার আইডি, এটার যদি ক্লায়েন্ট থাকে এই আইডিটা দেওয়ারই দরকার নেই, এটা ক্লায়েন্ট থেকেই সে পাবে। স্ট্যাটিক হইলে আইডিটাও দিতে হবে, কারণ তখন ক্লায়েন্ট হচ্ছে অবজেক্ট না ক্লাস, কিন্তু আমার তো এখানে একটা ক্লাস হচ্ছে অবজেক্ট, তাহলে ওইটার গেটার দিয়েই তো আমি আইডি দিতে পারি, ওটা আলাদা করে পাঠানোর প্রয়োজন নাই। কিন্তু পাঠাতে হবে আমার ওল্ড পাসওয়ার্ড এবং নিউ পাসওয়ার্ড। যদি ওটিপি থাকে তাহলে ওটিপিও পাঠাতে হবে। তাইলে ধরেন ইন্ট ওটিপি। এখন এই মেথডটাকে কল করবে কি? পাসওয়ার্ড বাটন অন অ্যাকশন, এবং চেঞ্জ পাসওয়ার্ড বাটন ওই যে লগড ইউজার ডট চেঞ্জ পাসওয়ার্ড। লগড ইউজার হচ্ছে এখানে ক্লায়েন্ট অবজেক্ট, তাহলে ড্যাশবোর্ডে তো অলরেডি লগড ইউজার আছে, ড্যাশবোর্ড কন্ট্রোলারে অলরেডি লগড ইউজার আছে, তাহলে লগড ইউজার অবজেক্ট ডট চেঞ্জ পাসওয়ার্ড এইভাবে কল হবে আপডেট চেঞ্জ পাসওয়ার্ড, তাই না? এবং এখানে সে ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড এবং তার ইমেল বা SMS যে ওটিপি দিছে সেটা সে দিল। এখন এই মেথডের কাজ কি? পাসওয়ার্ডটা আপডেট করা। এখন আপনি তো বাটন ক্লিক করছেন, আপনি একটা ভিজুয়াল রেসপন্স আশা করেন না? কি আশা করেন? এই যে পাসওয়ার্ড ইজ চেঞ্জ, এই অ্যালার্টটা কে জেনারেট করবে? অন অ্যাকশন। অন অ্যাকশন জানবে কি করে যে পাসওয়ার্ড সাকসেসফুলি চেঞ্জ হয়েছে কিনা? আপনি তো রিটার্ন করতেছেন ভয়েড, এটা ফেল করতে পারে না। আপনার ওটিপি যখন SMS এ দিতে দিয়ে বলছে দিস ওটিপি ইজ ভ্যালিড ফর 30 সেকেন্ডস, আপনি 30 সেকেন্ডস পরে ক্লিক করছেন, তো তখন তো ওটিপি ফেল করবে। ওটিপির নাম্বার ঠিক আছে কিন্তু ভ্যালিডিটি না, তা আপনি অন অ্যাকশন বুঝতে কি? অন অ্যাকশন তো কল করে দিয়ে খালাস ও একটা ভয় পাচ্ছে। তাহলে এখানে আপনাকে একটা সাকসেস ফেলিওর টাইপের, এখানে কোনো ডাটা রিটার্ন করতে হবে না, কিন্তু আপনাকে একটা সাকসেস ফেলিওর একটা বুলিয়ান রিটার্ন করতে হবে। তাহলে আপনি তখন এখানে একটা বুলিয়ান রিটার্ন করবেন, এবং তখন আপনি এখানে একটা ওকে ইজ পাসওয়ার্ড চেঞ্জ, এটাকে আপনি ইনিশিয়ালি ধরে নেন ফলস, তারপরে এভরিথিং ওকে, তাহলে চেঞ্জ পাসওয়ার্ড ইকুয়াল টু ট্রু। equal to true, return। এটা রিটার্ন টাইপ কি, ভয়েড না নন ভয়েড? নন ভয়েড কি সেটা? বুলিয়ান। আপনাকে দেখতে হবে যে এই মডেল ক্লাসের মেথডটাকে কোনো ইভেন্ট হ্যান্ডলার মেথড থেকে কল করা হবে কিনা, এবং এই মেথডের এক্সিকিউশনের উপরে তার ভিজুয়াল রেসপন্স ডিপেন্ড করে কিনা। তাহলে তাকে অন্তত একটা বুলিয়ান, যদি সাকসেস ফেলিওর টাইপের রেসপন্স দিতে হয় তাহলে ভিজুয়ালি, তাহলে অন্তত একটা বুলিয়ান রিটার্ন করতে হবে। আর যদি রেসপন্সের কোনো ডাটা শো করতে হয় তাহলে সেই ডাটাটা রিটার্ন করতে হবে, তাহলে রিটার্ন টাইপ নন ভয়েড হবে। আমি কিন্তু যখন ক্লাস লিখি, ক্লাসে মেথড লিখি, ভয়েড দিয়েই লিখি, কারণ আমরা ওইটা নিয়ে আলোচনাই করি নাই, ওই জন্য যে ঠিক আছে থাকুক ভয়েড হিসাবে। কিন্তু এখন আপনি দেখতেছেন যে এটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে, এবং যদি মেথড চেইনে পার্টিসিপেট করে তাহলেও নন ভয়েড হবে, কারণ ভয়েড রিটার্ন করলে পরের চেইনের ক্লায়েন্ট হইতে পারে না। তাহলে এই টিপটা মাথায় রেখে আপনি যতটুকু পারেন এগুলো আইডেন্টিফাই করলেন। এখন আপনি ব্ল্যাঙ্ক ডায়াগ্রামে ফেরত, তাহলে এতক্ষণ পর্যন্ত কিন্তু ড্র ডট আইতে কোনো কাজ নাই এই কাজগুলো করার আগে। তাহলে এই কাজগুলো করার পরে এখন আপনি ড্র ডট আইতে গিয়ে আপনি কমপ্লিট ইউর ডায়াগ্রাম কমপ্লিট করে ফেললেন। টিম লিডার উইল এক্সপোর্ট দ্য ডায়াগ্রাম অ্যাজ এ PDF ইউজিং 1:1 পেজ ফরম্যাট অ্যাট এ প্রি ডিসাইডেড টাইম। তাহলে নিজেরা একটা টাইম ঠিক করে রাখবেন যে রাত 12টা বা রাত 2টা বা ভোর 3টা, যাতে পরে গিয়ে কেউ বলতে না পারে যে আমি তো এটা অ্যাড করছি সাবমিশনে তো এটা নাই। এই ল্যাক অফ কোঅর্ডিনেশন থাকলে তো হবে না।
তাহলে আপনারা সবাই জানেন যে টিম লিডার রাত 3টায় সে আপলোড করবে, তাহলে আমার যা করার এই 3টার মধ্যে করতে হবে। এখন আপনি 4টা পর্যন্ত করে বললেন যে আমারটা তুমি দাও নাই কেন, আমি তো 3টায় আপলোড করে দিচ্ছি, আমি তো 4টা পর্যন্ত অ্যাড করছি, এটা বললে তো হবে না, কারণ আমাদের এগ্রিড আপন টাইম ছিল 3টা। হ্যাঁ, আমাকে এইসব কথা বললে কোনো লাভ নাই, কারণ ইউ আর ওয়ার্কিং অ্যাজ এ টিম, অ্যাজ এ ডেভেলপমেন্ট টিম, প্রফেশনালি চিন্তা করতে হবে। তাইলে আপলোড দ্য পিডিএফ, এই যে আপনি এটা করলেন, এবং আপলোড দ্য পিডিএফ ইউজিং সাবমিশন ফর্ম বাই টিউসডে নাইট, সাবমিশন উইল বি ক্লোজড অন ওয়েডনেসডে আর্লি মর্নিং। এখন দেখেন, ইফ এ টিম লিডার ডাজ নট কন্ট্রিবিউট, মানে কালার কোডে, আপনার কালার কোডে যদি কিছু না থাকে, টিম লিডার একটা কালার দিয়ে দিন প্রত্যেকের আইডি দিয়ে, ওই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ওই যে স্যাম্পলে যেভাবে দেখছেন কালারটা মেনশন করে দেন, কোন আইডির জন্য কোন কালার। তাহলে কারো যদি কিছু না থাকে ক্লাস ডায়াগ্রাম, টিম লিডার তো বসে থাকবে না, সে তার মতো আপলোড করে দেবে, আপনি কিছু করেন নাই আপনার পার্টে। তাইলে ফাইনাল, এটাকে আমরা মার্ক করব না, গ্রেড করব না, কিন্তু আপনি ফাইনাল ভার্সনে 0 পাবেন, ইভেন ইফ দ্য ফাইনাল ভার্সন অফ দ্য ক্লাস ডায়াগ্রাম কন্টেন্ট হিজ অর হার কন্ট্রিবিউশন। তার মানে আপনাকে, আপনি যে কাজ শুরু করছেন এটার একটা ডিজিটাল ফুটপ্রিন্ট আপনাকে রাখতে হবে। কাজের মধ্যে কি করতে হবে, এই যেগুলো বলা হলো এগুলো আপনি যতটুকু পারেন, ভুল ত্রুটি থাকবে থাকুক, কিন্তু আপনি যে কাজ করতেছেন এটা একটা প্রমাণ দিতে হবে। ওকে, এটা তো স্ক্র্যাচ প্যাডে আছে, আমি স্ক্র্যাচ প্যাড আপলোড করে দেবো, ভিডিওগুলো আপলোড করে দেবো। ঠিক আছে, এনি কোশ্চেন বিফোর আই ক্লোজ? টাইম তো শেষ। ওকে, ঠিক আছে, তাহলে এখন